সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 807তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ছেলে মোহাম্মদ ইয়াসের জীবনের হৃদয় কাঁপানো চরম শিক্ষণীয় এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, ইয়াসের গল্পটা এমন একটা গল্প, এই গল্পটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বাস করতে পারবেন না যে বাস্তবে দুনিয়াতে আল্লাহ ঠিক এমন করেও বান্দার বিচার করতে পারে। কেননা বিচারের জন্য তো আল্লাহ রোজ হাসরের ময়দান রেখেছে, তারপরেও কিছু বিচার আল্লাহ দুনিয়াতে হাতে নাতে করে। এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে যথেষ্ট পরিমাণে নির্দোষ মনে করে, হাজার অপরাধ করার পরেও তাদের নিজের কাছে নিজেকে বিন্দু মাত্র পরিমাণ অপরাধী মনে হয় না। আমার এলাকায় একটা ইসলামী ব্যাংকের একটা বুথ আছে, এটিএম বুথ। তো আমি ওখানে টাকা উঠাতে যাই। ওখানে একজন বয়স্ক লোক আছে, অনেক বয়স্ক। তো আমি যখন এই টাকা উঠে ওনাকে দেখলে আমার খুব মায়া লাগে। লোকটা সালাম দেয় বা বুথের গেটটা খুলে দেয়। তো আমি সবসময় তাকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, মানে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওনাকে দিয়ে আসি। তো একদিন আমি বললাম যে, কাকা, এই বৃদ্ধ বয়সে আপনি এই বুথে চাকরি করেন, আপনার সন্তানাদি ছেলে মেয়ে কেউ আছে? বলে, বাবা রে, সন্তানাদি আছে, কিন্তু আমার বউ আমার সন্তান নিয়ে পালায় গেছে। আমি বিদেশে থাকতাম সৌদি আরবে, তো সেখানে থাকা অবস্থা আমার বউ আমার সন্তানদেরকে নিয়ে চলে যায়, এবং আমার সন্তানরাও কখনো আর আমার খোঁজ খবর নিতে আসে নাই। তখন থেকে তাকে সাহায্যের পরিমাণটা আমি আরও অনেক বাড়িয়ে দিলাম। তখন থেকে 200, 300, 500 করে দিয়ে আসতাম, যেহেতু উনি এরকম একটা দুঃখী মানুষ, প্রবাসে থাকতো, বউ চলে গেছে। তো একদিন হঠাৎ করে এই লোকটা, আমি এটিএম বুথ থেকে টাকা উঠে আসতেছে, আমাকে বলতেছে, আপন ভাই, ওই যে মহিলাটা দাঁড়িয়ে আছে, এটা আমার বউ। এমনকি সবসময় বলতাম যে আপনার বউকে আমি একটা দেখার ইচ্ছা, যদি একটু দেখতে পাইতাম। তো বলে যে মহিলাটা দাঁড়িয়ে আছে স্কুলের সামনে, এটা আমার বউ। পরে আমি সালাম দিয়ে কথা বললাম যে, আপা ভালো আছেন? পরিচয় দিলাম যে আমি একজন ইউটিউবার, নাম আর যে আপন। উনি আমাকে চিনে না ব্যক্তিগতভাবে। তো পরিচয় দেওয়ার পরে আমি বললাম যে, আপনার হাজব্যান্ড বিদেশে থাকতো, এত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে, আপনি কেমন মানুষ বলেন? তো আপনার হাজব্যান্ডটাকে আপনি ধোকা দিয়ে বিদেশের মাটিতে রাখা অবস্থায় আপনি আরেকটা পুরুষের সাথে পালায় গেলেন তার সন্তানাদি নিয়ে। এই লোকটা এই বৃদ্ধ বয়স পর্যন্ত এই বুথে চাকরি করে মাস শেষে 6,000 টাকা বেতন, এটা আপনি কী করলেন বলেন তো? এই মহিলা তখন আমাকে বলো, ভাই একটু বসেন, আপনার সাথে আমি কথা বলি। আমাকে বসানোর পরে এই মহিলা এই লোকের এমন কিছু গল্প আমাকে বললো যে প্রায় 12 বছর উনি সৌদি আরবে থাকে, কিন্তু একটা টাকা তার বউকে দেয় না। এই সৌদি আরবে থাকা অবস্থায় সমস্ত টাকাগুলো সে মেয়েদের পিছনে নষ্ট করে, এবং 3টা কাজের মেয়েকে, হাউসমেটকে সে সৌদি আরবে বিয়ে পর্যন্ত করে। সন্তানাদিকে তিনি, এই মহিলা নিজে টেলারি কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে সন্তানদেরকে খাওয়াইছে। আমি বললাম, কথাগুলো আপনি কি সত্য বলছেন না মিথ্যে বলছেন? আমাকে টেনে ওনার হাজব্যান্ডের সামনে গিয়ে, তখন হাজব্যান্ডের সামনে বলতেছে, তার হাজব্যান্ড তখন নিচের দিকে তাকায় আছে। বউ চলে যাওয়ার পর আমি বললাম, কাকা, কথাগুলো কি সত্য? উনি বলে, হ্যাঁ সত্য। তো আল্লাহ, আমরা মানুষের এক পক্ষে থেকে চিন্তা করি, অন্য পক্ষ থেকে ভাবি না। আমি অনেক সময় অনেক গল্পগুলো বলি, মানুষের জীবনের গল্প। যেই মানুষটা প্রতারিত হয় আমরা শুধু তার গল্পটাই শুনি, কিন্তু সে কেন প্রতারিত হলো নিজের দোষটা কিন্তু অনেকেই বলে না। এই জন্য গল্পের খ্যাতিলে উভয় ক্ষেত্রে দোষ থাকে। প্রিয় বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই ইয়াসের জীবনের বাস্তবিক গল্প আপনারা শুনবেন, এবং গল্প শেষে ইয়াসকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়াসউদ্দিন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের কাছাকাছি কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন গাড়ি চালক। চট্টগ্রাম শহরেরই যে সিটি বাসগুলো আছে, আমার বাবা মূলত ওই সিটি বাস চালাতো। আমাদের পরিবারটা মোটামুটি সুখেরই একটা পরিবার ছিল। সুখের কিনা সেটুকুন জানি না, তবে খুবই ধার্মিক একটা পরিবার। আমার বাবা যদিও সিটি বাস চালাতো, কিন্তু তারপরে আমার বাবার মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল। দেখলে আমার বাবাকে মনে হতো বড় মাপের কোনো এক বুজুর্গ হুজুর। আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং দিনের পথে চলতো। শুধু তাই নয়, আমার মাও যথেষ্ট পরিমাণের পর্দাশীল একজন নারী ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তো, দিনের পথে চলতো, এবং ভীষণ রকমের ভালো একজন মহিলা ছিল। আমাদের পরিবারটাকে আমাদের অত্র এলাকার সবগুলো পরিবার অনেক সম্মান করে, আমাদেরকে সবাই অনেক বেশি ভালোবাসে, যেহেতু আমার মা বাবা দুজনে খুবই ধার্মিক। যাই হোক, আমার দাদাও কিন্তু মোটামুটি একজন বড় মাপের মাওলানা ছিলেন। আমার বাবা পড়াশোনা করেনি, এবং পড়াশোনা না করার কারণে আমার বাবা আজকে সিটি বাস চালাতে হচ্ছে। যাই হোক, এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটায়। একটা পর্যায়ে আমি মোটামুটি একটু বড় হই। আমি তখন স্কুল লাইনে পড়াশোনা করতাম, কিন্তু আমার বড় যে ভাই ছিল, আমার বড় ভাইয়ের নাম ছিল ইব্রাহিম। আমার ইব্রাহিম ভাইয়া একটা মাদ্রাসায় পড়াশোনা করতো।
তো ইব্রাহিম ভাইয়া মাদ্রাসায় পড়াশোনা করতো এবং সেই সুবাদে ইনি তখন আলেম পাশ করার পরে আমাদের এলাকাতে ভালো কোনো মাদ্রাসা ছিল না, তার জন্য আমাদের এলাকা থেকে অনেক দূরে কোনো একটা গ্রামে আমার ভাইয়া তখন লজিং থেকে, সেই গ্রামে লজিং থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করতো। তো দেখা যাচ্ছে আমাদের পারিবারিক অবস্থাটা ভালো ছিল না, চাইলে আমার ভাইয়াকে আমরা হোস্টেলে রেখে পড়াইতে পারতাম না। আমার আব্বা বুঝেন তো সিটি বাস চালালে আর কত টাকায় বা তার আর্নিং হচ্ছে, তো ইনকামের পরিমাণের খুবই কম, যার জন্য আমার ভাইয়াকে আমার বাবা হোস্টেলে রেখে পড়াশোনা করাইতে পারে নাই। ভাইয়া সেই গ্রামেরই একটা লজিং বাড়িতে থেকে পড়াশোনা করতো। সেই বাড়িতে একটা মেয়ে ছিল হিমি নামের, ওই মেয়েটাকে ভাইয়া পড়াইতো এবং ওই মেয়েটাকে পড়াইতো। একইভাবে আমার ভাইয়া ওই বাড়িতে থাকতো, খাইতো এবং এই একটা মহিলা ছিল ওই বাড়িতে এবং মহিলার হাজব্যান্ডে বিদেশে থাকতো। তো যাই হোক, ওই পরিবারে ভাইয়া মোটামুটি অনেক ভালোভাবেই ছিল। এরকম করে সময়গুলো কাটতেছে। এভাবে কাটতে কাটতে একদিন বুধবার, আমার মনে আছে ওই দিন আমাদের এলাকাতে একটা অনেক বড় দিঘি আছে, ওই দিঘি সেচ দিবে, দিঘির মাছ ধরবে। তো সকালবেলা মোটামুটি আমার বাবা ওই দিন গাড়িতে যায় নাই, দিঘিতে মাছ ধরবে, যার জন্য সবাই অনেক বেশি প্রস্তুতি। সকালে একদম ফজরের পরেই আমরা আমাদের যা কিছু আছে তাই নিয়ে মাছ ধরার জন্য চলে যাব দিঘিতে। তো দিঘিটা এরকম একটা দিঘি, আমাদের গ্রামের সব মানুষের হাজা, এই দিঘির ভিতরে সবাই মালিক। তো যার জন্য দিঘি যখন শেষ করা হবে তাইলে সবাই মাছ ধরবে, সবাই মিলে ধরবে, একটা উৎসবও বটে। যাই হোক, তো সেদিন মাছ ধরার জন্য গেলাম এবং আমি আমার বাবা মাছ ধরতেছি এবং সেখানে আমার দাদাভাইও আছে, দাদাভাইও মাছ ধরে। হঠাৎ করে আমাদের বাড়ি থেকে খবর আসছে যে আমাদের বাড়িতে নাকি অনেক লোকজন আসছে এবং অনেক লোকজনে নাকি আমাদের বাড়ি ভরে গেছে, অনেক লোক আসছে। এটা শোনার পরে তো দিঘিতে মাছ ধরতেছি, হঠাৎ করে এরকম খোঁজ খবর, কী ব্যাপার, বাড়িতে এত মানুষ আসলো কোত্থেকে, এত মানুষ কোত্থেকে আসলো। তখন খুব অবাক হয়ে গেলাম। আব্বা আমাদের গায়ে একদম কাদা মাখা ছিল। দাদাভাই তখন অতটা দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না। দাদাভাই তখন বসে আছে পাশে, আর বিশেষ করে দাদাভাই কিন্তু মাছ ধরতেছে না। আমি আর বাবা যা মাছ ধরতেছি দাদাভাইকে দিচ্ছি এবং দাদাভাই এগুলো টুকরির মধ্যে রাখতেছে। এই অবস্থার ভিতরে যখন বাড়িতে শুনলাম যে বাড়িতে অনেক মানুষ আসছে, দেন আমি আর আমার বাবা তখন দৌড়ে বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে গিয়ে দেখলাম যে বাড়িতে প্রচুর মানুষ এবং ওরা গাড়ি টাড়ি নিয়ে আসছে, অনেক মানুষ আমার আম্মার সাথে প্রচুর চিল্লাফিল্লা করতেছে। তো সেখানে গেলাম পরে আমার বাবা তখন বলল যে আমি এই বাড়ির মালিক বা আমি এই বাড়ির গার্ডিয়ান, কী হয়েছে আপনারা বলেন। তখনকার লোকজন বলে ওঠে যে তাহলে ইব্রাহিমকে। আমার আব্বা বলে ইব্রাহিম আমার বড় ছেলে। বলে আপনার বড় ছেলে মাদ্রাসায় পড়তো, অমুক মাদ্রাসায়? বলে হ্যাঁ। বলে আপনার ছেলে অঘটন ঘটাইছে। কি ঘটাইছে? আপনার ছেলে যে বাড়িতে লজিং থাকতো ওই বাড়ির মহিলাকে নিয়ে পালাইছে। হালিমা বেগম নামের একজন প্রবাসীর বউ ছিল, ওই প্রবাসীর বউকে নিয়ে নাকি আমার ভাইয়া পালাইছে। এটা শোনার পরে আমার আব্বা তো একদম আসমান থেকে পড়ছে, কারণ আমার আব্বার অনেক স্বপ্ন ছিল ভাইয়াকে নিয়ে, যে আমার দাদা তো একজন ভালো মাওলানা ছিল, আমার বাবা গাড়ি চালাইতো, গাড়ি চালাইয়া হইলেও আমার বড় ভাইকে বড় মাপের একজন মাওলানা বানাবে, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করবে। স্টেজে বসে আমার বাবা আমার বড় ভাইয়া ইসলামের হুঙ্কার দিবে এবং মানুষ ওনার সাথে ইসলামের পথে আসবে, দিনের পথে আসবে, আমার ভাইয়া দিন প্রচার করবে। এই স্বপ্ন নিচ্ছিল আমার বাবার মনে। কিন্তু যখন হঠাৎ করে এরকম একটা খবর আমার বাবা শুনতে পেল, আমার বাবা তখন আসমান থেকে বলল। বাবা তখন একরকম ওখানে কান্নায় ভেঙে পড়ে। সবাই আমার বাবাকে বলতেছে নাটক বন্ধ করেন, অভিনয় বন্ধ করেন। ওই মহিলার কাছে লক্ষ লক্ষ টাকা ছিল, মহিলার হাজব্যান্ড দীর্ঘ বছর বিদেশ, সমস্ত টাকা মহিলার কাছে। এই মহিলা টাকা নিয়ে পালাইছে, কই আছে না আছে আপনি খোঁজ খবর বের করেন, আপনি জানেন, আপনাকে টাকা দিচ্ছে, আপনারা গরিব মানুষ, বড় লোকের বাড়িতে ছেলেকে লজিং পাঠাইছেন ওই মহিলার সর্বস্ব লুটে নেওয়ার। আমার বাবা তখন কান্না করতে করতে সবার কাছে বলতেছে আপনারা ভুল বুঝতেছেন, আপনারা আমাকে ভুল বুঝতেছেন, আসলে আমি এরকম মানুষ না, আমি আমার সন্তানকে এইভাবে তৈরি করিনি। সন্তান দীর্ঘদিন ধরে লজিং থাকে মানুষের বাড়িতে, এই জন্য সম্ভবত সেখানকার সঙ্গ দোষে আমার ছেলে খারাপ হয়ে গেছে, কিন্তু আমি কোনো খারাপ ছেলে দুনিয়াতে জন্ম দিই নাই। আপনি যে দুইটা পায়ে ধরে আমার ছেলেকে নিয়ে আপনি এরকম বাজে মন্তব্য করবেন না, আমার ছেলেকে নিয়ে এরকম বাজে কথা বলবেন না। এরকম করে আমার বাবা সবার কাছে ক্ষমা চায়, সবার কাছে মাপ চায়, কিন্তু এরই মাঝে আমার বাবার কোনো কথা কেউ শোনে না। এলাকায় সর্দার, মাতবর, মেম্বার, চেয়ারম্যান সবাই তখন চলে আসছে মুহূর্তের মধ্যে, কারণ এই বিষয়গুলো এত সেন্সিটিভ যে এগুলো ছড়াইতে সময় লাগে না, একদম অল্প কিছুক্ষণের মধ্যে সারা দুনিয়া ছড়াই গেছে। মোটামুটি সবাই তখন চলে আসছে, হ্যাঁ কী হয়েছে, কী হইল, এই নিয়ে প্রচুর পরিমাণ তোলপাল, অনেক ঝামেলা হচ্ছে, তোলপাল হচ্ছে। তো একইভাবে আমার বাবা তখন সবাইকে বুঝাইতেছে যে আপনি একটু বুঝতে চেষ্টা করেন, আমি তো জানি না, সবাই আমার আব্বাকে দোষারোপ করতেছে, যেহেতু আমার বাবা মোটর লাইনে থাকে। আর মোটর লাইনে থাকা মানুষগুলোকে কেন জানি সমাজের মানুষরা একটু অন্যভাবে দেখে, যারা বাস চালায় বা ট্রাক চালায় তাদেরকে ভালো চোখে দেখতে চায় না। সবাই মিলে বলতেছে যে আমার ভাইয়া পালিয়ে যাওয়ার পিছনে আমার আব্বার হাত আছে এবং আমার বাবা পরিকল্পিতভাবে আমার ভাইয়াকে ওখানে লজিংয়ে রাখছে এবং একইভাবে ভাইয়া পালিয়ে গেছে। আব্বা এটাতে বেনিফিট আছে, আব্বা টাকা পয়সা পাইছে। আব্বার কথা কেউ শোনে না। রাত 11টার দিকে আমার আব্বাকে টাইম দেওয়া হলো যে 3 দিনের সময়,
3 দিনের ভিতরে ভাইয়া কোথায় আছে খুঁজে দিতে হবে। আর যদি ভাইয়াকে খুঁজে দিতে না পারে তাহলে আমার আব্বার নামে মামলা করা হবে, আমার আব্বাকে জেলে দেওয়া হবে। এরকম হুমকি দিয়ে তারা তখন বাড়ি থেকে চলে গেল। আমার আব্বা তখন কান্না করতেছে, আম্মাও কান্না করে, দাদা দাদি সবাই কান্না করে। আমরা সারাদিন ভর মোটামুটি মাছ ধরছি, কিন্তু এই মাছগুলো বাড়ি পর্যন্ত আনতে পারি নাই। এই মাছগুলো মানুষ নিয়ে গেছে। সবার বাড়িতে ভালো মাছ রান্না হচ্ছে, মাছের সুন্দর গ্রান আসতেছে, মাছ ফ্রাইয়ের চমৎকার গ্রান পাচ্ছি, কিন্তু আমাদের বাড়ির মাছ আসলো না। আমরা মাছ ধরেও মাছ আনতে পারি নাই। রাতটা এরকম করে কেটে গেল। সকালবেলা আমার আব্বা তখন আমাদের এলাকার যে এক সর্দার আছে, সর্দারের কাছে গেল, আমাকে নিয়ে গিয়ে বললো যে সর্দার সাহেব, আমি তো কিছুই জানি না, আমার ছেলে কোথায় আছে না আছে, কই পালায় গেছে, আমি তো কিছুই জানি না। আমাকে চাপ দিলে ভাই আমি করবোটা কি? আমি গরিব মানুষ, আমি সিটি বাস চালাই, 2 টাকা ইনকাম করি, এই টাকা দিয়ে আমি সন্তান নিয়ে চলি। তিনি তখন বলে, আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চেয়ারম্যানের কাছে চলেন। তখন এলাকার সর্দার আমার আব্বাকে চেয়ারম্যানের কাছে নিয়ে গেল। পরে চেয়ারম্যান তখন আমার আব্বাকে বলতেছে, ঝামেলা আমি ভাঙিয়ে দিব, এবং এই ঝামেলা ভাঙার জন্য থানাতে টাকা দিতে হবে, এখানে টাকা দিতে হবে, ওইখানে টাকা দিতে হবে, অনেক জায়গায় টাকা দিতে হবে, সুতরাং এটা তো এত সহজে ভাঙা যাবে না, আমার মোটামুটি টাকা লাগবে। কত টাকা লাগবে? তখন চেয়ারম্যান আমার আব্বাকে বলে 3 লাখ টাকা দিতে হবে। আমার আব্বা বলে, আমি আমার বিটা বাড়ি সব কিছু বিক্রি করলেও আমার 3 লাখ টাকা হবে না, আমি 3 লাখ টাকা কোথায় পাবো? আপনি একটা কী বলতেছেন? এটা তো আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না, আমি এটা পারবো না। তখন আমার আব্বা কান্নাকাটি শুরু করে, চেয়ারম্যানের হাতে পায়ে ধরে। চেয়ারম্যান তখন বলে, দেখেন এই টাকা আমি খাবো না, এই টাকা মেয়ের পরিবারকেও দিতে হবে, কারণ মেয়ের দিক থেকে কিছু শিয়ানা গুন্ডা আসছে, যেগুলো টাকার কুত্তা, ওইগুলোকে টাকা দিয়ে দিলে ওইগুলো আর মেয়ের ওই মহিলার হালিমা বেগমের সাপোর্ট নিবে না, এবং থানাতে কিছু টাকা দিতে হবে যাতে মামলাটা না নেয়। এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা খোলা নেই, এটা করতে হবে। আমার আব্বা তখন শেষমেশ 2 লাখ টাকা রাজি হলো। তো আমাদের কিন্তু আসলে অত বেশি জায়গা সম্পত্তি আমাদের নাই, জাস্ট আমাদের বাড়িটাই। একরকম আমার আব্বা তখন খুব বিপদে পড়ে লাস্ট পর্যন্ত আমাদের এই একটু জায়গা ছিল ওইটাই বন্ধক দিয়ে দিছে। বন্ধক দিয়ে এদিক সেদিক থেকে ঋণ ফিন করে কোনো রকমে 2 লাখ টাকা জোগাড় করে আমার ওই চেয়ারম্যানের হাতে দিল পরে। এরপরের দিন চেয়ারম্যান পরিপূর্ণভাবে চেঞ্জ, আমাদের বাড়িতে এসে চেঞ্জ, আমাদের পক্ষে কথা বলতেছে যে ছেলে ছিল লজিং বাড়ি থেকে ছেলে পালায় গেছে লজিং বাড়ির মহিলাকে নিয়ে, তো সেখানে ছেলের বাবার দোষ কি? এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, ছেলে তো আর ওই মহিলাকে কিডন্যাপ করে নিয়ে যায়নি, অবশ্যই মহিলা ছেলের সাথে পালাইছে মহিলার ইচ্ছায়। তাহলে একটা প্রাপ্তবয়স্ক মহিলা যদি একটা ছেলের সাথে পালিয়ে যায়, তাহলে ছেলের পরিবারের দোষটা কোথায়? ছেলের পরিবারের কোনো দোষ থাকতে পারে না। একইভাবে এই কথায় সমর্থন দেয় মেয়ের পক্ষে লোকজন, এবং থানা থেকে আসা পুলিশরাও তখন একইভাবে এই পক্ষে সাপোর্ট দেয়। দেওয়ার পরে বলা হচ্ছে আমার ভাইয়ের নামে তখন একটা মামলা দায়ের করে, যে আমার ভাইয়া যেহেতু নিয়ে গেছে ভাইয়ের নামে মামলা করে, এবং মামলা করার পরে এই জিনিসটা এখানেই সমাধা হয়ে গেছে। যাই হোক, আমার বাবা তখন আবারও গাড়িতে যায়, গাড়ি চালায়, এবং দাদাভাই দিনের কাজ করে, নামাজ রোজা পড়ে। আমি আসলে কোনো কিছুই করতাম না। ওই সময় আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, পারিবারিক ঝামেলা পড়ে, ভাইয়ার ঝামেলায় পড়ে আমি তখন আর পড়াশোনাও করি না, এভাবেই ঘোরাফেরা করি। এইভাবে প্রায় 20-25 দিন পরে একদিন হঠাৎ করে নানু বাড়ি থেকে খবর আসলো যে আমার ভাইয়া নাকি ওই হালিমা বেগমকে নিয়ে আমাদের নানু বাড়িতে আসছে। এই খবর আসা মাত্রই আমার মা তখন করলো কি, আমার বাবাকে কিছু জানাইলো না, কারণ বাবা তো অনেক বেশি গরম, অনেক রাগী। জানতে পারলে বাবা চিল্লাচিল্লি করবে, ঝামেলা করবে, এই জন্য মা বাবাকে কিছু জানায় নেই। বাবাকে কোনো কিছু না জানায় মা তখন করলো কি, আমাকে বললো যে এমন ঘটনা, তো নানু বাড়িতে নাকি এই ইব্রাহিম আসছে, তার বউরি না, চল আমি তো নানু বাড়িতে যাবো। তো মা আর আমি নানুর অসুখ এই কথা বলে রাতের বেলায় নানু বাড়িতে গেছি। যে দেখি ঠিকই ভাইয়ার থেকে অনেক বয়স্ক একজন মহিলা, হালিমা বেগম, অনেক বয়স, এত বয়স্ক একজন মহিলা নিয়ে ভাইয়া বাড়িতে বসে আছে। আমার মা গিয়ে ভাইয়াকে মারতে শুরু করে। ভাইয়া তখন আমার পা ধরে কান্নাকাটি করে যে মা আমার মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলছি, আমি অপরাধ করে ফেলছি, আমাকে মাফ করে দাও। তাই হালিমা বেগমও তখন আমার আম্মার পা ধরে কান্নাকাটি করে। তো হালিমা বেগম তখন আমার আম্মাকে বলে, আমার অ্যাকাউন্টে টাকা আছে, এবং আমি ওই টাকা দিয়ে আপনার ছেলেকে মানুষের মতো মানুষ করব, এবং তাকে আমি ভালো ব্যবসা বাণিজ্য ধরাই দিব, প্রয়োজনে বিদেশ পাঠাই দিব, আপনি আমাকে মাইনা নেন। এই কথা আমার আম্মাকে বলে। আমার আম্মা বলে, আমি তো এখন কিছু করতে পারবো না, আমার বাড়িতে স্বামী আছে, আমি আমার স্বামীর সাথে আলোচনা করি। যাই হোক, তখন থেকে আমরা আবার নানু বাড়ি থেকে আমাদের বাড়িতে আসি। আমাদের বাড়িতে আসলে পরে আমার মা তখন আমার বাবাকে একটু রাতের বেলায় জানায়। বাবা তো খুব গরম, এবং আমার আম্মা তখন বলে যে গরম হইয়া লাভ কি, ছেলে যেতে অন্যায় করেই ফেলছে, অপরাধ করেই ফেলছে, তাইলে তার এখন এরকম গরম দেখালাম না, কীভাবে এটা মেনে নেওয়া চেষ্টা করো। এবং এরই মাঝে কিন্তু মেয়ের পরিবার মামলা উঠে নিছে, হালিমার নামে, আমার ভাইয়ের নামে যে মামলা ছিল ওই মামলাও কিন্তু উঠে গেছে। পরে আমার বাবা বলে, ধরিয়ে বাড়িতে আনা যাবে না, ওখানে মাসখানেক থাকতে বলো তোমার বাপের বাড়িতে, এরপরে সুযোগ বুঝে বাড়িতে আনবো। এই কথা বললে পরে ভাইয়া বাবাকে বড় ভাইয়া আর ভাবিকে তখন ওই আমার নানু বাড়িতে রাখা হয়। 15-20 দিন পরে ভাইয়া আস্তে আস্তে বাড়িতে আসতো, মানুষের সাথে চলাফেরা করতো, কথাবার্তা বলতো। এরকম হতে হতে একটা পর্যায়ে ভাইয়া ডিরেক্টলি ভাবিকে নিয়ে বাড়িতে চলে আসছে।
তো ভাবিকে নিয়ে যখন বাড়িতে চলে আসছে, তো জিনিসটা মোটামুটিভাবে সমাধা হয়ে গেছে, অনেক অংশেই সমাধা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে কেউ আর তেমন কোনো কথা বলেও না, বা জিনিসটা এখানেই সমাধা। যাই হোক, এবার ভাবিও তখন আমাদের সাথে আছে, আমাদের সাথে মিশে আছে। আমিও ভাবির সাথে খুব ভালো করে কথাবার্তা বলে, ভাবিও আমার সাথে কথাবার্তা বলে। দেবর ভাবির খুব মধুর একটা সম্পর্ক। এছাড়া ভাবি আমাকে অনেক বেশি আদর যত্ন করে, যেহেতু ভাবির বয়স আমার মায়ের বয়সের থেকে হয়তো কিছুটা কম হবে, এরকমই তো, যার জন্য ভাবি আমাকে অনেক আদর করে, আমিও ভাবির সাথে খুব মিশে থাকি। এরকম করে প্রায় ভাবি 2-3 মাসের মতো আমাদের বাড়ি থাকে। 2-3 মাস পরে একদিন হঠাৎ করে ভাবি করে কি একটা মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে, যে মেয়ের বয়স হয়তো আমার থেকে 1-2 বছরের ছোটো হবে, বাট মেয়েটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর একটা মেয়ে নিয়ে আসে। এবং ওই মেয়ের নাম হচ্ছে হিমি আক্তার। আমার ওই ভাবি তখন বলে যে এটা হচ্ছে আমার মেয়ে, আমার একটাই মেয়ে, আমার আর কোনো ছেলে মেয়ে নাই, আমার একটাই মেয়ে। এই মেয়েটাকে মূলত তোমার ভাইয়াকে পড়ানোর জন্য আমার বাড়িতে এনেছিলাম। ইব্রাহিম মূলত আমার এই মেয়েটাকে পড়াইতো, এবং ও তো আর ওইখানে থাকতে পারে না, ও দাদাদের কাছে থাকতে পারে না, তাদের কাছে তার থাকতে সমস্যাও হয়, অনেক ঝামেলা হয়, যার জন্য আমি আমার মেয়েটাকে নিয়ে আসছি। আমার মেয়ে এই পরিবারে থাকবে এখন থেকে। তারপরে আমি তো কোনো কিছু বললাম না, ঠিক আছে, ভাবি যেহেতু নিয়ে আসছে, ভাবির মেয়ে, তা আমার কি। তো ওইখানে রাখার পরে ভাবি তখন ওকে একটা স্কুলে ভর্তি করাইছে, আমাদের এলাকারই একটা স্কুলে ভর্তি করাইছে। তো আমাদের বাড়িতেই তখন থাকতো। আর এরই মাঝে ভাবি কিন্তু হালিমা বেগম কিন্তু আমার ভাইয়াকে অনেক টাকা দিছে, টাকা দিয়ে আমার ভাইয়াকে একটা দোকান দিয়ে দিছে আমাদের হাটখোলায়। ভাইয়া একটা অনেক বড় মুদির দোকান দিছে, এবং কিছু টাকা ভাইয়া লাভের উপরে এদিক সেদিক লাগাইছে। মোটামুটি ভাবির 8-10 লাখ টাকা ছিল, ওই টাকাগুলো আমার ভাইয়া সব যেখানে সেখানে লাগাইছে, জমি জামাও কিনছে, মোটামুটি ভালো অবস্থায় মধ্যে আছে। আমাদের ঘর বাড়িগুলোও ঠিক করছি, ভাঙা ঘর বাড়িগুলো ঠিক করলাম, চারপাশে ওয়াল করলাম, মোটামুটি পরিবেশটাও খুব একটা ভালো করছি। এরকম করে সময়গুলো কাটতেছে। তো হিমিকে তখন আমাদের এলাকায় একটা স্কুলে ভর্তি করায়। হিমি তখন স্কুলে পড়াশোনা করে, বাড়িতে আসে, স্কুলে যায়। বাট আমাদের এলাকার অনেক ছেলে হিমিকে ডিস্টার্ব করতে শুরু করে, ডিস্টার্ব যে এত পরিমাণে ডিস্টার্ব, হিমি তো অনেক লম্বা ছিল, ফর্সা ছিল, সর্বদিক থেকে খুবই সুন্দর ছিল, এবং এতটা সুন্দর থাকার কারণে এলাকার পোলাপাইন হিমির উপরে ক্রাশ খেয়ে যায়। প্রচুর পরিমাণে ওকে ডিস্টার্ব করে, ও কোথায় যাইতেছে, কী করতেছে, প্রচুর পরিমাণে ওকে ডিস্টার্ব করতেছে, ঠিকমতো স্কুলেও যাইতে পারে না। তো আমি ওকে স্কুলে দিয়ে আসি, এবং স্কুল থেকে আমি নিয়ে আসি, ওর সাথে আমি যাই, আমি ওরে নিয়ে আসি। তো এরকম করতে যেহেতু আমি ওই সময় পড়াশোনা করতাম না, আমার পড়াশোনা নাই, এমন করে যেতে যেতে আমার এক বন্ধু আছে রুবেল নামে আমাদের এলাকায়। একদিন রুবেল আমারে বলতেছে, ওই আমার এই কথাটা বলে, প্রথম আমারে বলে যে বেটা তুই তো একটা বলদ। আমি বললাম যে আমি বলদ কেমন বলদ? আমার বলে বেটা পরীর মতো একটা মাইয়া, তুই এটা স্কুলে যাস, স্কুল থেকে আসিস, এর লোকে প্রেম করিস না কেন? আমারে বলে। আমি তখন বললাম বেটা কী বললি, এটা আমার ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি, আমি আমার ভাতিজির সাথে প্রেম করবো এটা তুই কেমন কথা কইলি? আমার তো তখনও বলতেছে, আরে বোকা, এমন সুন্দর মেয়ে এই দুনিয়াতে আর পাওয়া যাবে না। মেয়েটা দেখতে পরীর মতো সুন্দরী, তার চেহারা টেহারা যথেষ্ট সুন্দর, যেমনি পারো ওর প্রেম করে ফেল, প্রেম করে তারে বিয়ে করলাম, এবং তারে বিয়ে করলে মনে কর তোর কপাল খুলে গেছে, এত সুন্দরী মেয়ে তুই জীবনেও পাবি না। তাই আমি বললাম, আমার ভাবি যদিও বয়স হয়ে গেছে হালিমা বেগমের, তিনিও কিন্তু দেখতে অনেক সুন্দর ছিলেন, যথেষ্ট পরিমাণে সুন্দর ছিলেন, কিন্তু তার বয়স হয়ে গেছে। তো ওই মেয়েটা তখন হিমি তখন ক্লাস 9-এ ভর্তি হয়েছে আমাদের এলাকাতে এসে, আমাদের বাড়িতে এসে 9-এ ভর্তি হয়েছে। ও আবার মোটামুটি যথেষ্ট ধার্মিক ছিল, ওর মা যদিও নামাজ পড়তো না বা দিনের পথে চলতো না, হিমি কিন্তু অনেক অংশে নামাজি মেয়ে ছিল, নামাজ পড়তো এবং রোজা রাখতো, ইসলামের দৃষ্টিতে চলাফেরা করতো, পর্দা করতো, যার কারণে দেখা গেল যে আমার মা হিমিকে অনেক পছন্দ করে, হিমিকে অনেক বেশি পছন্দ করে। আমার ভাবির চেয়েও হিমিকে আরও বেশি আমার মা পছন্দ করে, হিমিকে নিয়ে মা এখানে ওইখানে যায়। তো যাই হোক, এরকম করেই তখন আমার বন্ধু রুবেল যখন এটা বললো, ওর এই কথাটা শোনার পরে কেমন জানি হিমির দিকে, ওর এই কথাটা শোনার পরে হিমির দিকে আমার একটা অন্যরকম নজর গেল, অন্যরকম নজর বলতে যেটাকে ভালোবাসার নজর বলা চলে, এরকম একটা নজর ওর দিকে আমার গেল। কিন্তু হিসাব করলে তো আমার ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি, তো ওর সাথে তো আমার প্রেম ভালোবাসা হতে পারে না, এবং এটা তো কখনো সম্ভব না, এটা তো কেউ কখনো মানবেও না। তারপর তারা ভালো লাগতো। এরকম করতে হতে তাদের স্কুলে একদিন একটা অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠান হয় এবং অনুষ্ঠানের ভিতরে ও তখন নৃত্য করবে একটা রোমান্টিক গানের সাথে, আধুনিক গানের সাথে ও নৃত্য করবে। তো আধুনিক গানের সাথে যখন ও নৃত্য করবে, আমাকে বলতেছে যে আমারে বলে, কাকা আপনি আমার ওই গানটার সাথে আপনি আমার সাথে নৃত্য করবেন, ও আমারে বলে। তাই আমি বললাম যে আমি তো স্কুলে পড়ি না, আমার কি মানবো? ও বলে আমি স্যার করে বইলা আপনারা নিয়ে নিমু, আপনি তো স্কুলেই পড়াশোনা করছেন আগে, এখন করেন না, তাতে কী হয়েছে? আমি আপনার সাথে ওই গানের সাথে নৃত্য করবো, আর আপনি স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় না, বা ওরকম একটা অনুষ্ঠানের মধ্যে আর কি। তাই আমি তখন বললাম যে ও তখন ক্লাস 9-এ ফাইনাল পরীক্ষা দিবে। তাই আমি তখন বললাম যে এটা কি ঠিক হবে, বা তুই এটাতে কী বলতেছিস? আমার বলে প্লিজ আপনি ভাই আমার কথা শোনেন, আপনি এটা কাকা আপনি এটা করেন, আমার এরকম করে বলে। বললাম আচ্ছা ঠিক আছে। ও যখন আমার বলে, তো ও তো বয়স আমার থেকেও খুব বেশি ছোটো না, মোটামুটি ইয়াংয়ে। তো পরে আমি আমাদের ঘরের মধ্যে ডেস্কের লাগে ওর সাথে নৃত্য করি, ওর নৃত্য করতেছে, ওর সাথে নাচতেছি,
মানে ওই জায়গাটা থেকে কেমন জানি ওর প্রতি আমার একটু দুর্বলতা বাড়তে শুরু হয়। মানে ওর প্রতি আমার ইমোশন, আবেগ, ভালোবাসা কেমন জানি একটু একটু করে বাড়তে শুরু হয়। ওর সাথে নৃত্য করলাম, এরকম করে 5-6 দিনের মতো আমরা ট্রায়াল দিলাম। তাই মোটামুটি ও ভালো নাচলো, আমিও নাচলাম। এরপরে আমরা ওই আধুনিক গানের সাথে ওর স্কুলের ক্রীড়া প্রতিযোগিতাকে আমরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আর ও নাচলাম আধুনিক গানের সাথে, একটা ভালো গানের সাথে নাচলাম এবং নাচার পরে আমি আর ও ফার্স্ট হয়েছি। অনেকেই নৃত্য করছে, বাট তাদের মাঝে আমি ফার্স্ট হলাম। এবং আমি যখন ফার্স্ট হলাম আলহামদুলিল্লাহ, এবং আমাকে তখন পুরস্কৃত করলো এবং আমাকে হিমিকে দুজনেই পুরস্কার দিল। তো ওই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মাঝে কিন্তু আমি হিমির সাথে অনেক অংশে ক্লোজ হয়ে গেলাম। মানে অনেক অংশে ক্লোজ হয়ে গেলাম, মানে অনেকভাবে তার সাথে মিশতে শুরু করলাম। মোটামুটি তার সাথে আমার একটা ভালো লাগা, ভালোবাসা কিনা জানি না, বাট একটা ভালো লাগা শুরু হলো। এরই মাঝে রাহাত নামের এক ছেলে আমাদের এলাকারই, ওই ছেলে হিমিকে প্রেমের প্রস্তাব দেয়। ওই ছেলে কলেজে পড়তো আমাদের এলাকারই, আমার থেকেও বয়সে হয়তো সমবয়সী হবে এরকম। রাহাত তখন ওরে প্রেমের প্রস্তাব দেয় হিমিকে। প্রেমের প্রস্তাব দেওয়ার পরে হিমি তখন ওর প্রস্তাবে রাজি হয়ে যায়। এবং রাজি হয়ে গেলে পরে, এটা কিন্তু আমি জানতাম না, আমি যে প্রেমের প্রস্তাব দিয়ে রাজি হই এটা আমি জানি না। একদিন হিমি আমাকে বলতেছে যে চাচা, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তো আমার কাছে আমার বন্ধুর মতো, আমার ফ্রেন্ডের মতো, আমার একটা রিকোয়েস্ট রাখবেন, আমাকে এটা বলে। আমি তখন বললাম যে কী রিকোয়েস্ট, তুই আমারে বল। পরে আমারে বলে যে আমি এরকম এরকম ওর সাথে প্রেম করি, হাতের সাথে প্রেম করি, এবং আমি ওর সাথে কক্সবাজার যাব, আপনি যেভাবেই পারেন পরিবারকে ম্যানেজ করবেন এবং প্রয়োজনে আপনি আমাদের সাথে যাবেন। এই কথা আমাকে হিমি বলতেছে। মানে এটা শোনার পরে ভাই আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ছে যে ওরে ছোট্ট একটা মেয়ে আমার কী বলে। তো যাই হোক, এরপর আমি বললাম যে তুমি যে করতেছো, তোমার আম্মা বলে আপনি আমাকে নিয়ে যাবেন না, আপনি তো আমার চাচা, আপনার সাথে গেলেই সমস্যা নেই, আমি আম্মুরে বায়না ধরবো যে আমি কক্সবাজার যাবো চাচার সাথে, আপনি আমার সাথে যাবেন এবং গেলে পরে আপনি আমাকে নিতে হবে। মানে ও কান্নাকাটি শুরু করছে। তখন আমি চিন্তা করতেছি এটা কোন ধরনের কথা, আমি কী করবো। মানে ও আমার কাছে কোনো কিছু চাইলে কিন্তু আবার মানে মানে অস্বীকার করতে পারিনি যে দিব না বা আমি করবো না, আমি পারবো না। এটা কিন্তু আমি হিমিকে কখনোই বলতে পারি না, কেন জানি ওর উপর আমি খুব দুর্বল। ও আমাকে কোনো কথা বলা মাত্র আমি ওর কথা শুনি এবং ওর কথার মধ্যে গুরুত্ব দিই, মানে ওর কথা আমি ফেলতে পারি। তাই ও যেভাবে বললো সাথে সাথে আমি তখন রাজি হয়ে গেলাম। আমি ওকে ফাইন, ঠিক আছে, তাহলে আমি কী করবো। এবার আমি ভাবিকে বোঝাচ্ছিলাম যে ভাবি, এমনি এমনি ভাবিরে বুঝলাম। ভাবি আবার আমাকে অনেক বিশ্বাস করতো, মানে হিমির আম্মু আলিমা বেগম, তিনি আমাকে অনেক বিশ্বাস করতো। মানে আমি যা বলতাম আমার সব কথা শুনতো। দেখা যায় পরিবার অন্য কাউকে মানতো না, আমার আব্বার কোনো কথাকে উনি এতটা গুরুত্ব দিত না, বা আব্বাকেও এতটা ভ্যালু দিত না, আমাকে যতটা ভ্যালু দিত, মানে আমাকে যতটা মানতো। তা আমি যখন বুঝালাম যে ভাবি এমন এমন ঘটনা, আমি ওরে নিয়ে যাই, কক্সবাজারে যাবে, আবার আমার সাথে চলে আসবে, 2 দিন থাইকা চলে আসবে, আমি ওরে নিয়ে যাই। তো ভাবি তখন নিঃসন্দেহে রাজি হয়ে গেল যে ঠিক আছে। যদিও ইব্রাহিম ভাইয়া তখন মানা করলো যে দরকার নাই, ও ইয়াং, তুইও ইয়াং, গেলে কি হয় না। আমি ভাইরে বললাম যে ভাই এটা কোন ধরনের কথা বলতেছো, তো আমার ভাইয়ের মানে তোমার মেয়ে, আমার ভাতিজি, খারাপভাবে দেখতেছো কেন। ভাইয়া বলে এরকম হোটেলে থাকবি কোথায়, মানে থাকার ব্যবস্থা আছে, ওই এক রুমে থাকবে, আমি এক রুমে থাকবো। মোটামুটি কথাবার্তা বলে পরিবারকে ম্যানেজ করে আমি তখন হিমিকে কক্সবাজার নেওয়ার জন্য রাজি হলাম। সাথে ওই রাহাতও যাবে, তো রাহাতও যাবে। তো যাই হোক, দুজনে রাজি হলাম। সন্ধ্যার দিকে আমরা তখন রওনা দিলাম বাসে করে, আমি, হিমি এবং রাহাত বাস স্টেশনে, রাহাতের সাথে দেখো বাস স্টেশনে আসছে। বাস স্ট্যান্ড থেকে ওর সাথে তখন রওনা দিলাম, কক্সবাজারে যাচ্ছি। তো ভাই ও যাওয়ার সময় হিমি আর ও মানে একসাথেই বসে, আমি পিছনে বসি। তা আমি কিন্তু কিছু বলতেছি না, মানে আমি কোনো কথা বলি না যে ওরা যে মানে একসাথে মিশে আছে বা এটা ওইটা করতেছে না, আমি কিছু বলতেছি না। এমন করতে করতে কক্সবাজার চলে গেছি। কিন্তু কক্সবাজার কলাতুলি নামার পরে মানে ও আমারে বলতেছে, রাহাত আমারে বলতেছে যে আমারে বলতেছে কাকা আপনি কই থাকবেন, মানে টাকা দিতেছে 5,000, যে আপনি 5,000 টাকা নিয়ে যান, আপনি কোন হোটেলে থাকবেন আপনি থাকেন, এবং হিমি আর আমি অমুক হোটেলে থাকবো। আমি কথাবার্তা বলে রাখছি, হোটেলে রুম বুকিং করে রাখছি। মানে এইটা শোনার পর তো আমার মাথায় পুরো আসমান ভাঙিয়ে পড়ছে। আরে কিরে তুই আমার ভাতিজিরে লইয়া হোটেলে থাকবি। আমি তখন বললাম না, হিমি তো আমার সাথে থাকবে, হিমি তো ওর সাথে থাকবে, হিমি আমার সাথে থাকবে। পরে বলে হিমি তখন বলতেছে কাকা এটা কী বলতেছেন, আমি ওর সাথে প্রেম করি, আমি ওর সাথে আসছি, আপনি আমাকে জাস্ট নিয়ে আসছেন, এখন আমি থাকলে তো আমি ওর সাথে থাকবো, আপনার সাথে কেন থাকবো। আমি বললাম যে না, ওরা কোন হোটেলে উঠবে আমি সেই হোটেলেই যাব। তারপরে একইভাবে আমি হোটেলে গেছি। যাওয়ার পরে দেখলাম যে হিমি আর রাহাত তখন তারা কী বললো, তারা হাজব্যান্ড ওয়াইফ বলে একটা রুম নিল এবং আমাকে একটা রুম দিল। দেওয়ার পরে যাই হোক, ওরা তখন দুজনে রুমের ভিতরে ঢুকে গেল। আমি তখন আমার রুমে ঢুকলাম, মানে আমার যে রুমটা, আমার রুমে ঢুকে কোনোভাবেই নিজের বিবেকটাকে মানে মানাইতে পারতেছি না যে আমি আমার ভাতিজিটারে আইনা, এত পরীর মতো সুন্দর একটা ভাতিজির আইনা, আমি রাহাতের মতো একটা, রাহাত কিন্তু ভালো ছেলে, খারাপ না, মানে যথেষ্ট পরিমাণের আমাদের এলাকাতে অনেক বড় লোকের ছেলে, কলেজে পড়াশোনা করে, সবই ঠিক আছে। কিন্তু তারপরেও কেন জানি নিজের ভিতর থেকে মানে জিনিসটা আমাকে অনেক বেশি গিল্টি ফিল করাচ্ছে যে এইটা কেমন কথা, আমি রাহাতের মতো একটা ছেলের কাছে আমি হিমিকে তুলে দিলাম। 10-15 মিনিট খুব কষ্ট করে রুমের মধ্যে ছিলাম। 10-15 মিনিট পর আমি গিয়ে দরজা নক করতে শুরু করছি, যে দরজা খোল। দরজা নক করতেছি, এবার রাহাত ভিতর থেকে দরজা খুলতেছে, কাকা কী হয়েছে আমারে বলে। আমি বললাম হিমিরে বেরোতে বল। পরে হিমি বেরোইছে। বেরোয়ার পরে
আমি বললাম হিমি তুমি ওই রুমে যাও। পরে বলে কেন? আমি বললাম যে তুমি ওই রুমে যাও। এ কথা বলার পর তখন আমার রুমে গেল, আমি তখন এই রুমে ঢুকলাম। ঢুকে বলতেছি দেখ রাহাত, তুই বিয়ের আগে ওর সাথে কোনো রকমের খারাপ সম্পর্ক করতে পারবি না। তা আমরা বলি এটা কোনো কথা বলতেছেন? আমরা কক্সবাজারে আসছি, রোমান্স করব, আমরা অনেক কিছু করবো, আপনি এটাতে কেন বাধা দেবেন? এটা তো হতে পারে না। আমি বললাম যে না, আমি তোকে অনুরোধ করতেছি, আমি তো অনুরোধও করি এবং তোর প্রয়োজনে যা যা করা দরকার আমি তাই করবো, কিন্তু তুই ওরে বিয়ে করে মানে বিয়ের আগ পর্যন্ত, অ্যাটলিস্ট বিয়ের আগ পর্যন্ত তুই ওর সাথে কোনো ধরনের কোনো সম্পর্কে জড়াবি না, আমি তোকে কোনো সম্পর্কে জড়াতে দিব না। অতক্ষণ বলতেছে এটা হতে পারে না কাকা, এটা আপনি অন্যায় করতেছেন, অপরাধ করতেছেন। যাক কোনোভাবে রাতটা কাটাইলাম। অ্যান্ড পরের দিন দেখলাম যে হিমি আমার উপরে রাগ এবং মানে ও আমার উপরে রাগ, রাহাত আমার উপরে রাগ, যেটা কোন ধরনের কথা, মানে আমি ওদেরকে একসাথে থাকতে দিলাম না। দেখলাম যে আজকে রাতে ওরা জোর করে হলেও পালায় যাবে, মানে দুজনের প্ল্যানিং এরকম যে আমার কাছ থেকে সরে যাবে। ওরা এরকম কথাবার্তা বলতেছে, আমি বুঝতেছি যে ওরা বীজের পারে ঘুরতে যাবে এখানে ওখানে, তারপর আমার কাট দিবে, মানে আমারে সরাই ওরা তখন দুজনে চলে যাবে। পরে আমি চিন্তা করলাম যে কী করা যায়, উপায় বুদ্ধিতে আমি ভালো পাইতেছি না। তো আমার ছেড়ে যদি চলে যায় তাহলে এখন ওরা পালায় কোথায় চলে যাবে, কি হয় না হয়। আমি তো ওরা ঘর থেকে বের করে আনছি, আমার ভাবিরে বইলা ভাবিরে বুঝে আমি ওরা ঘর থেকে বের করে আনছি। তো এখন যদি ও রাতের সাথে এরকম করে পালায় যায় তাহলে তো আমি ফাইসা যাবো, এটা তো আমি ফাঁসবই। যার জন্য আমি তখন বুদ্ধি খাটায় ভাবিরে কল দিলাম। ভাবিরে কল দিয়ে বললাম ভাবি, আপনি আমার জন্য একটা উপকার করেন, আমি আপনার বাড়িতে এসে বলবো, এখন বলবো না, বাড়িতে এসে বলবো, কিন্তু আপনি একটা কাজ করেন, আপনি বলবেন যে আপনি অনেক অসুস্থ, আপনি অনেক অসুস্থ, আপনি বমি করতেছেন, আপনার শরীর খারাপ, আপনি এখনই যাতে হিমি যাতে চলে যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামে যাতে চলে যায়। উনি আমাকে বলো মা কী হইলো, তোমরা গেলা এক রাত গেল না, অ্যান্ড পরের দিন কেন এই ধরনের কথা বলতেছো? আমি বললাম ভাবি, যদি আপনি হিমিকে এই মুহূর্তে না নিয়ে যান তাহলে হিমির বড় কোনো ক্ষতি হয়ে যাবে, এবং বড় কোনো ক্ষতি হয়ে গেলে পরে কিন্তু এটার জন্য আমি দেয় না, মানে আপনি যদি আমারে বলেন যে এটার জন্য আমি দেয়, আমি কিন্তু মানবো না। এখন হিমি যদি না যায় তাহলে হিমির খুব ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হবে। পরে ভাবিও ভয় পেয়ে আমারে বলে কী বলো তুমি, হিমির ক্ষতি হবে? আমি বললাম হ্যাঁ, অনেক বড় ক্ষতি হবে, অ্যান্ড ওই ক্ষতিপূরণ আপনি সারা জীবনও শোধ করতে পারবেন না, এবং এই জন্য আপনি আমাকে দোষারোপ করেন না। আমাকে তখন বলতেছে যে না না না, তাইলে যেভাবেই হোক আপনি হিমিকে নিয়ে আসেন, এবং তুমি হিমিকে নিয়ে আসো, হিমিরে দাও, ফোন দাও। পরে আমি হিমিরে মোবাইল দিলাম, হিমির সাথে তখন কথা বলতেছে। ভাবি বলতেছে তুই এখন চলে আসবি, আমি খুব অসুস্থ, আমার শারীরিক অবস্থা খারাপ, এখন চলে আসবি। হিমি তো তখন কিছুটা সন্দেহ করছে, আমার বলেন না চাচা আমি এখন যাবো না, আমরা আসছি মাত্র, আমরা 2-1 দিন থাকবো, ঘুরবো ফিরবো, এরপরে যাবো। আমি বললাম তোমার আম্মু অসুস্থ, সো তুমি তো এটা বলতে পারো না যে তুমি থাকবা, কেমনে থাকবা? তোমার আম্মু অসুস্থ, তোমার আম্মাকে কে দেখাশোনা করবে? বলো ওখানে দাদি আছে, দাদা আছে, মানে সবাই দেখবে, আমার কেন, বাবাও আছে। আমি বললাম হিমি চলো, ও বলে যাবে না। আমি তখন বললাম তোমার যেতেই হবে, আর তুমি যদি এই মুহূর্তে আমার সাথে না যাও, আমি ভাইয়ারে ফোন দিব, ইব্রাহিম ভাইয়ারে ফোন দিয়ে আমি কক্সবাজার আনাবো, এবং ভাবিরও আমি ফোন দেবো যাতে বাসে উঠে কক্সবাজার আসে, তুমি যে হাতের সাথে আমি সব বলে দিব। এবারও আমার পা ধরে কান্না করতেছে, না কাকা এটা বললেন না, আপনি যা বলেন আমি আপনার সব কথা শুনবো, এবং রাহাতের সাথে আমার সম্পর্ক আছে এটা আমার মানে ওর কাছে মানে আমার পরিবারকে বললেন না। ঠিক আছে তুই চল। এরপর আমি ওকে নিয়ে তখন বাড়িতে চলে আসলাম, মানে চট্টগ্রামে আসলাম। আসার পর ও তো আমার উপরে খুব রাগ, এবং আমি পরিকল্পনায় মানে দেখলাম যে কোনো সময় হিমি রাহাতের সাথে মানে পালাইও যাইতে পারে, মানে পালায়া যাবে। এখন ওদের মাঝে এরকম একটা কথা, এবং আমি এই কথাগুলো ভাবিকে বলতেও পারতেছি না, কারণ আমি ভাবিকে বললেও কোনো লাভ হবে না আমি জানি, কারণ ভাবিকে আমি একবার বলা মাত্রে ভাবি হিমিকে রাহাতের কাছে বিয়ে দিয়ে দিবে, কারণ রাহাতও যেহেতু ভালো ফ্যামিলির ছেলে, ভাবিও তখন হিমিকে বিয়ে দিয়ে দিবে, এবং মধ্যে দিয়ে আমার মূলত আমি ফেসে যাব, মানে আমি ফেসে যাবো বলতে আমি হিমিকে পাবো না। আমি যে এত কিছু করতেছি বা এত পরিকল্পনা এত প্ল্যানিং করতেছি, সবগুলোর স্বার্থ কিন্তু আমার আছে, এবং সেই স্বার্থ হচ্ছে যেভাবেই হোক আমি হিমিকে বিয়ে করব, এবং আমি হিমিকে বিয়ে করে হিমিকে আমি আমার ঘরের বউ বানাবো। আমি কোনোভাবেই হিমিকে অন্য কারো ঘরে যাইতে দিব না, হোক সে আমার ভাতিজি তাতে কি, বাট আমি ওরে বিয়ে করব। এরকম একটা প্ল্যানিং নিয়ে আমি বসে আছি, বাট কোনোভাবেই এটাতে সাকসেস হব না। এখন আমি চিন্তা করলাম কীভাবে হিমিকে ব্ল্যাকমেল করা যায়। আমি তখন হিমিকে ব্ল্যাকমেল করার প্ল্যানিংয়ে ঘুরতেছি। তো আবার হিমি যেহেতু পর্দা করে, মোটামুটি একটু নিজের লজ্জা পায়, লজ্জা আছে মোটামুটি, যদিও প্রেম করে বাট লজ্জা পায়। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, আমি ওর কিছু ভিডিও, মানে ও বাথরুমে যেখানে গোসল করতো, আমি গোসলখানার ভিতরে কিছু ক্যামেরা ফিট করে দিই, মানে কিছু ধরনের ক্যামেরা রাখি, এবং মোটামুটি আমি ওর চাচা হওয়ার পরেও ওর একদম উলঙ্গ ভিডিও আমি তখন তৈরি করি, 4 মিনিট 5 মিনিটের ভিডিও তৈরি করি। এবং ভিডিওগুলো তৈরি করার পরে আমি তখন করি কি, আমাদের বাসায় একটা কাজের ছেলে ওই সময় থাকতো, ওর নাম ছিল হাবিব, ও আমাদের বাসায় কাজ করতো আর কি। হাবিব তখন হঠাৎ করে আমাদের বাড়ি থেকে, মানে হাবিব থাকতো, আমি তখন হঠাৎ করে হাবিবের সাথে কিছুটা বিষয় শেয়ার করলাম বলতে এটা যে হাবিব তোরে আমি কিছু টাকা দিব, তুই আমাদের বাড়ি থেকে চলে যাবি, এবং তুই ফোন টোন বন্ধ রাখবি, মানে তুই আর আসবি না, যাই হোক আমি তোর আবার যখন বলবো তখন তুই আসবি, তুই আমার অমুক বন্ধুর বাড়িতে গিয়ে থাকবি। ও আমারে বলে হ্যাঁ ঠিক আছে আমি এটা করব। পরে ওর কিছু টাকা দিলাম, রাজি হওয়ার পরে হঠাৎ করে একদিন চলে গেছে বাড়ি থেকে। আম্মা তো বলতেছে কি রে হাবিব আমাদের বাসায় এতদিন কাজ করলো, আমাদের বাসায় এতদিন থাকলো না, হঠাৎ করে কেন চলে গেলো, কারণ কি? তো কারণ তো আর কেউ বুঝতে পারছে না। একদিন পরে আমি তখন হিমিরে ডাক দিয়ে বললাম, হিমি
তুমি যে বাথরুমে গোসল করতা এটা কি কেউ দেখছে? পরে আমার বলে না, কেউ তো দেখে নাই। আমি বললাম এটা কি কেউ জানে? বলে না, এটা তো কেউ জানে। তুমি কি বাথরুমে কাপড় খুলে গোসল করতে? এমন করেই বলি। ও তখন আমাকে বলে কাকা কাকা এগুলো কী বলতেছেন? আমি বলি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এবং কথাগুলো কীভাবে বলবো আমি জানি না, যেহেতু তুমি আমার ভাইয়ের মেয়ে, আমার ভাতিজি, বাট তারপরও আমি তোমাকে কিছু জিনিস দেখাবো, জিনিসগুলো দেখবা এবং দেখা তোমার যা সিদ্ধান্ত নাও তুমি তাই নিবা, বাট আমি তোমাকে কিছু জিনিস দেখাবো। আমাকে বলে দেখান। আমি তখন করলাম কি, এই ভিডিওগুলো ওকে দেখাইলাম, মোটামুটি একটু দেখাইলাম। তেমন তো কাঁপতে উঠছে, চিৎকার দিয়ে উঠছে, এই ভিডিও কীভাবে সম্ভব? আমি বলি শোনো, এই ভিডিওগুলো ও করছে এবং এটা করছে হাবিব, আমাদের বাসার কাজের ছেলে, এবং করার পরে আমি ভিডিওগুলো ওর মোবাইলে দেখছি একদিন। দেখার পরে আমি ওরা মারবো এই ভয়ে ও পালাই গেছে, এবং ওর কাছে এই ভিডিওগুলো এখন আছে। ও আমাকে ফোন দিছে, ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিবে, ভিডিও ইন্টারনেটেও ছেড়ে দিবে। এখন তুমি কি করবা? ওই তো তখন কান্না করতেছে যে কাকা এটা আপনি কি বলেন, আমি এখন কি করব, মানে খুব কান্নাকাটি করতেছে। ওকে টাকা চাইছে, বললেন টাকা চাই নাই, ও মূলত টাকা চাই নাই। ও যেটা চাইছে এটা হচ্ছে তোমাকে ও ইউজ করতে চায়, মানে তোমাকে আমার ওর কাছে দিয়ে আসতে হবে এক রাতের জন্য। পরে আমাকে বলে কাকা এটা কীভাবে সম্ভব, আমি এটা জীবনেও পারবো না। আমি বললাম যদি না পারো তাহলে কিন্তু সমস্যা আছে, ভিডিও কিন্তু ইন্টারনেটে ছেড়ে দিব, এবং ভিডিও যদি ইন্টারনেটে একবার ছেড়ে দেয় তাহলে তো বুঝতে পারো তুমি তোমার এই মুখটা আর দেখাইতে পারবে না। তখনও বলে ও কত টাকা চায় বলেন, আমি আম্মাকে বলে ওকে টাকা দেবো। আমি বলে না, ও তো টাকা চায় না, ও তোমারে চায়, এখন কি করবা বলো? আমার বলে তাহলে কাকা আমি কী করবো? আমি বলি তুমি কি আমার কথা শুনবা? যদি আমার কথা শুনো তাহলে তুমি বাঁচতে পারবা। পরে আমার বলে ঠিক আছে কাকা, আমি আপনার কথা শুনবো, কীভাবে বাঁচা যায় আপনি আমার বলেন। আমি বললাম যে ঠিক আছে, আমি তোমারে নিয়ে যাব একটা হোটেলে, কন্ট্রাক্ট করবো, ওই হোটেলে তোমার নিয়ে উঠবো, উঠার পরে আমি ওরে ফোন দিব, হাবিবরে ফোন দিব, হাবিব হোটেলে আসবে, আমি দিক দিয়ে পোলাপাইন ফিট করে রাখবো। হাবিব হোটেলে আসা মাত্র হাবিবরে দইরা ইচ্ছা তো আমি তখন পিটাম। পরে আমার বলে আপনি আমাকে হোটেল না নিয়ে গিয়েও তো ওরে ধরতে পারেন। বলে যে না, তোমাকে হোটেলে নিয়ে হোটেল রুমে ঢুকছি, এগুলো ভিডিও করে ওটা পাঠাইতে হবে, তা না হলেও বিশ্বাস করবে না। তুমি যে হোটেলে গেছো, হোটেলে ঢুকছো, এগুলো ভিডিও করে আমার হাবিবকে দেওয়া লাগবে, দেন হাবিব বিশ্বাস করে আসবে, তা না হলে হাবিব আসবে না। পরে আমার বলে ওর তো আমি যেমনি বুঝি। পরে বলে তাহলে ঠিক আছে আমি কালকে যাবো। আমি ঠিক আছে। এর পরের দিন সন্ধ্যার সময় আমি তখন ভাবিরে বললাম যে ভাবি আমার ওর একটু নিয়ে যাবো, আমার এক বন্ধুর জন্মদিনে, ও তো অনেক ভালো নৃত্য করতে পারে, ও নৃত্য করবে, সবাই ওর নৃত্য দেখবে, নাচ দেখবে, আমি ওরে নিয়ে যাবো। ভাবি তো আমার কোনো বিষয়ের উপরে না করে না, মানা করে না, কারণ আমি যে তোর ওর সাথেই সবসময় থাকি, ওকে আমি পাহারা দিয়ে আমার কাছে রাখি। ভাবি তখন এক কথা রাজি হয়ে গেল। পরে আমি তখন ওরে নিয়ে ওই হোটেলে ঢুকলাম। কিন্তু আগে আমি হোটেল ম্যানেজারকে বলে রাখছি এবং হোটেলে আমি লোক ফিট করে রাখছি। আমার প্ল্যানিং হচ্ছে আমি ওরে নিয়ে হোটেলে ঢুকবো, এবং ঢুকার পরে আমার যেই পোলাপাইন আছে, আমার পোলাপাইনটা আমার চট্টগ্রাম শহরে পোলাপাইন এসে আমার ধরবে হাতে নাতে, ধরার পর ওর সাথে আমার বিয়ে পড়াই দিবে। বিয়ে পড়াই সেখানেই বাসর, মানে সোজা কথা, যেটা কোনো কথা নেই, সেখানে বিয়ে সেখানেই বাসর। হাবিব টাবিব তো এখানে কিছু না, হাবিবরে তো আমি এক জায়গায় লুকিয়ে রাখছি। এই প্ল্যানিং করি বিকেলবেলা আমি তখন হিমিরে নিয়ে রওনা দিয়ে হোটেলে ঢুকলাম। রাত 8টা 8:30টার দিকে ওরে নিয়ে রুমে ঢুকছি মাত্র, পিছন থেকে দরজাটা মানে লাগাই দিছে, দরজা লাগানোর পরপরই পিছন থেকে ধাক্কাইতেছে, এই কে ভিতরে আছেন দরজা খোলেন, মানে 5 মিনিটের মধ্যে। আমি তখন বললাম কে? পরে গেট খুলছি, খোলার পরে পোলাপাইন এসে আমার ধরে গেলেছে, এই তুই এটা তোর কী হয়, তুই কীভাবে সম্পর্ক? আমি তখন বললাম যে আমার ভাতিজি। এই বেটা কিসের ভাতিজি, এটা তুই প্রেম করো চলো, প্রেমিকা হোটেলে ভাতিজি লইকে আবাসিক হোটেলে আসে? আমি বললাম ভাই তোর এখন বিয়ে করা লাগবে। মানে আমার ঘুষি টুসি মারতেছে, আমার মায়ের দিকে হিমি বলতেছে আপনারা যা খুশি তা করেন, কিন্তু কাকারে মাইরেন না। পরে বলো তোর কাকা কিসের, এটা তোর জামাই, এখন তুই বিয়ে করবি। এই কথা কইয়ে তখন পোলাপাইনে কাজে মেজি সব কিছু আগেই তো রেডি থাকে, যেহেতু আমারই প্ল্যানিং। পোলাপাইনে আইসা ওই সময় 5 লাখ টাকা কাবিন ওর সাথে আমার বিয়ে করাই দেয়। আমি আবার বুদ্ধি খাটে ওর জন্ম নিবন্ধনের কাগজটাও সাথে করে নিয়ে যাই, যাতে সব কিছু একুরেট থাকে। জন্ম নিবন্ধনের কাগজটাও দিয়ে দিই, দিলে পরে সেখানে হিমির সাথে আমার বিয়ে করাই দিয়ে ওই রাতের মধ্যে ওরা বাসর তৈরি করে ফেলে এবং বাসর ঘরে আমার আর হিমিরে ঢুকিয়ে দেয়। মানে এটা জাস্ট কয়েক ঘন্টার ভিতরে ঘটনাটা ঘটে ফেলে। 1-2 ঘন্টার ভিতরেই পুরো ঘটনা শেষ। 1-2 ঘন্টার ভিতরেই হিমিকে আর আমাকে একটা রুমে ঢুকে ওরা দরজা আটকে দেয়। হিমি তখন বসে বসে কান্না করতেছে, আমি তখন পাশে বসে বলতেছি হিমি, আমারে বলে কাকা আপনি বললেনটা কি, হইলটা কি? আমি বলি দেখ আমি তো প্ল্যানিং করে আসছি, আমার মোবাইল কিন্তু সব পোলাপাইন লয়ে গেছে, হিমির মোবাইলও নিয়ে গেছে, কারো কাছে কিন্তু কোনো মোবাইল নেই। আমি বললাম আমি তো আসছিলাম এই প্ল্যানিংয়ে, কিন্তু এখন এটা কীভাবে হয়ে গেল আমি তো বুঝতে পারলাম না। আমার তো আর মানে হাবিবের সাথে যোগাযোগও হইলো না, হাবিব কোথায় আছে না আছে, আমি তো হাবিবের বিষয়ে কোনো কিছু জানিও না। বাট এরই মাঝে যে এরকম একটা ঘটনা ঘটেছে আমি তো স্বপ্নও চিন্তা করতে পারিনি। ও তখন বলে আমরা এখন কী করবো? আমি বলে কী করবো, মানে বিয়ে তো হয়েই গেছে এবং এটা নিয়ে তো আর ঘুরে ফিরে লাভ নেই। পরে আমাকে বলে কাকা এটা আপনি বলেন কি? আমি বললাম মা কাকা বলতেছো কেন, তুমি একটু আমাকে বিয়ে করছো, আমাকে স্বামী এখন তোমার মানতে হবে। পরে আমাকে বলে এটা কি সম্ভব? আমি বললাম কেন সম্ভব না, অবশ্যই সম্ভব, কারণ তুমি তো আমার আপন ভাতিজি না, তুমি তো আমার আপন ভাইয়ের মেয়ে না, তোমার বাবা আলাদা,
এবং তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই, যেহেতু তোমার সাথে আমার ব্লাডের কোনো সম্পর্ক নাই আমি তোমাকে বিয়ে করতেই পারি। পরেও আমাকে বলতেছে কাকে এটা কি ঠিক হবে? আমি বললাম ঠিক হবে। এই কথা বলে আমি লাইট অফ করে দিই এবং একরকম জোর জবস্তি করে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। হওয়ার পরে সকালবেলা তখন আমি পোলাপিন্ডে বলে আমার বাড়িতে খবর দিই। বাড়িতে তখন খবর দেওয়া হয়, আমার মা বাবা ভাই বোন যা আছে মোটামুটি সবাই চলে আসে। আমার কথা হচ্ছে ঝামেলা যেহেতু হয়েছে হওয়ার মতো হোক। আইসে আমার দৌড়ছে, বলে পোলাপেন বলতেছে যে ওরা আবাসিক হোটেলে দৌড়ছি, ওর ভাতিদের নিয়ে আবাসিক হোটেলে আসছে এবং এই ঘটনা। আমি তখন সবার কাছে বললাম যে ভাবি এমন এমন ঘটনা, যেটা সত্য এটা হাবিবের উপরে পুরোটা দোষ দিয়ে দিলাম। যে হিমিকে যা বললাম একই কথা আমি আমার পরিবারকেও বললাম যে ওরা এখানে দিয়ে হাবিবের ধর্ম হাবিবের ভিডিও করছে এটা ওইটা বললে তখন একটা প্ল্যানিং করলাম আর কি। ওইটা আমার প্ল্যানিং ছিল। পরে আমার ভাবি তখন বলতেছে যা হবার তা হয়েছে, ওর নিয়ে বাড়িতে আয়। পরে এখানে ঝামেলা শেষ, ওর নিয়ে বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পরে ভাবি বলতেছে, হালিমা ভাবি বলতেছে যে যা হবার তা হয়েছে, এখন এটা তো সম্ভব না, এটা তুই আমার মেয়েরে কীভাবে হবো? আমি বলে ভাবি আমাদের বাসায় রয়েছে, আমরা বিয়েও করছে, আইনত আমার বউ, এখন আপনি তোর এইভাবে নিতে পারেন না। ভাইয়া ইব্রাহিম ভাইয়া তখন খুব মন খারাপ করতেছে, এটা কীভাবে সম্ভব, কারণ বিয়ে তো করে ফেলছি এবং এটা আমাদের গ্রামের সবাই জেনেও গেছে। তাই আমি বললাম এটা যেহেতু গ্রামের সবাই জেনে গেছে, এখন এটা তো আর এই নিয়ে তো আর মোটামুটিভাবে কথাবার্তা বইলেও লাভ নাই বা কোনো কিছু ওইও লাভ নাই, এটা মানতে হবে। এরপরে গ্রামের ভিতরে এটা নিয়ে পুরো গুঞ্জব, কথাবার্তা এইজন ওইজন, বুঝেন তো গ্রামের মানুষ সবাই এটা নিয়ে খুব টানা হেঁচড়া শুরু করছে। এটা কোন ধরনের কথা, বাতিদের বিয়ে করে ফেলছে, বাতিজির সাথে সংসার করতেছে, এটা কোনো কথা নাকি? সবাই তখন এটা নিয়ে অনেক টানা হেঁচড়া গেস্ট্রি করতেছে। এক পর্যায়ে তখন আমি করলাম কি, হিমিকে নিয়ে আমাদের চট্টগ্রাম শহরে একটা বাসা ভাড়া নিলাম। এটা আব্বা আমাকে নিজে বাসা ভাড়া করাই দিছে। আব্বা বলতেছে একই পরিবারে থাকলে মানুষ খারাপ বলে এবং এটা হতে পারে না, মা আমি কীভাবে দুই ভাইয়ের কাছে থাকে, তার একটা কাজ করতোরা চট্টগ্রামে একটা বাসা ভাড়া নিয়ে। দেন কী হলো, তখন চট্টগ্রামে একটা বাসা ভাড়া নিয়ে দিল। আমি তখন হিমিরি নিয়ে ওই চট্টগ্রামের বাসার মধ্যে আসি। আমার ভাইয়া ভাবি সবাই তখন বাড়িতে। ওই সময় কিন্তু আমার ভাইয়ার মোটামুটি অনেক ব্যবসা, ভাইয়ার জায়গা টায়গা অনেক কিছু কিনছে ভাইয়ার নামে, ভাইয়ার নামে বলতে আব্বার নামে। ভাইয়া কোনো জায়গায় নিজের নামে কিনে নেয়, সবই আব্বার নামে কিনছে। আব্বার নামে জায়গা সম্পত্তি সব কিছু ভাইয়ার, মোটামুটি ভাইও তখন খুব ভালো একটা অবস্থানে ব্যবসা বাণিজ্য। আমরা কিন্তু তখন একদম আমাদের এলাকাতে খুবই উচ্চবিত্ত পরিবার, কোনো নিম্নবিত্ত না মধ্যবিত্ত না, একদম উচ্চবিত্ত। আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই এবং সমস্ত টাকা পয়সা আমাদেরকে হালিমা ভাবিয়ে দিছে। তো এইবার আমি হিমের নিয়ে যখন চট্টগ্রাম শহরে থাকতেছি, সংসার করতেছি, এই হালিমা ভাবি প্রতি মুহূর্তে আমার ভাইয়ের সাথে ঝগড়া করে যে এটা হতে পারে না, আমার মেয়েটার এইভাবে বিয়ে করলো কেন, এবং এটা আমার মেয়ে তোমার ভাইয়ের কাছে কেন থাকবে, এই নিয়ে ভাবির সাথে ভাবি আমার ভাইয়ের সাথে ঝগড়া করে প্রচণ্ড রকমের ঝগড়া করে। এবং আমিও দেখলাম যে ভাইও তখন একবারে ভাবির পক্ষে চলে যাচ্ছে। তখন আমি আমাদের এলাকার লোকজনের সাথে আমার পরিচিত আছে, আমি যেহেতু দুষ্ট প্রকৃতির ছেলে ছিলাম, এলাকার সব দুষ্ট পোলাপানির লোকেই পরিচয়। আমার ভাইয়ের সাথে যারা চলাফেরা করে ওরা তো আমার সিনিয়র, ওই কয়টার আমি ধরে বললাম যে তোদেরকে টাকা দিব এবং বিনিময় তোরা খালি একটা কাজে করবি, আমার ভাইয়ার কানের ভিতরে খালি দিবি যে হালিমা তো বয়স হয়ে গেছে, এরকম বৃদ্ধ একটা মহিলা কিনে আমার ভাইয়া কেন সংসার করে, এখন তো ভাইয়ার টাকা পয়সার অর্থ আবিজাত কোনো কিছুর অভাব নেই, হালিমারে সাইরে দিয়া ভাইয়া যেন আরেকটা মেয়ের বিয়ে করে। এবং আমাদের এলাকাতে এক বিবাহিত মেয়ে আছে, ওই মেয়েটার আমি ভাইয়ের পিছনে লাগাইও দিছি। এবার ভাইয়ার যে বন্ধুবান্ধব আছে, ভাইয়ার বন্ধুবান্ধব ভাইয়ারে দেখলেই বলে বেটা তুই মক্কল, তুই বলদ, যা হবার তো হয়ে গেছে, এই বুড়িরে বিয়ে করে তো তুই এখন কোটি টাকার মালিক হইলি, তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই, তাহলে এই বুড়ির লোকে এখন সংসার করা লাগবে কেন, এই বুড়িরে ছাইড়ে দে, ওই সাথে সংসার করার প্রয়োজন নাই, ওরে ছাইড়ে দে, তুই ছাইড়ে দিয়ে দেখে শুনে সুন্দর দিকে আরেকটা বিয়ে কর। আমার ভাইয়ের এগুলো তখন সবাই মিলে বুঝাইতেছে, অ্যান্ড আমিও লোক লাগাই দিছি, লোকেরা ভাইয়েরা বুঝাইতেছে, এরকম করে একজন দুজন তিনজন চারজন করে বুঝে, কথা তো সত্য, কারণ হালিমা ভাবির সাথে তো ভাইয়ার কোনোভাবেই যায়। যাই হোক, এর পরে দেখা গেল কি যে ভাইয়াকে যেহেতু সবাই বোঝাচ্ছে, সবাই বলতেছে, ভাইয়ার মনটা তখন নষ্ট হয়ে গেল যে একটা বৃদ্ধ মহিলার সাথে সংসার করে। আমিও তখন ভাইয়ারে ফোন দিয়ে বলি, ভাইয়া এখন তো আমাদের টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, আল্লাহ আমাদেরকে অনেক ধন সম্পদ দিছে, এখন কেন আপনি হালিমা ভাবির সাথে সংসার করবেন, আর আমি যেহেতু ভাবির মেয়েরে বিয়েই করে ফেলছি, হিসাব করলে তো আপনি আমার এখন আপনারা আর কি বলবো, আপনি আমার শ্বশুর হয়ে গেছেন, তো এটা তো ভাইয়া হতে পারে না, লোকেও খারাপ বলে, আমি তো আর হিমিরে ছাড়তে পারবো না, যেহেতু আমি ওরে বিয়ে করছি বা হিমির সাথে আমার সব কিছু হয়ে গেছে, অ্যান্ড আপনি বুড়া মহিলার লিয়ে থাকার দরকার নেই, আপনি হালিমারে ছেড়ে দেন, হালিমা বেগমকে ছেড়ে দিয়ে আপনি আরেকটা বিয়ে করেন, এই মহিলার আপনি রাখেন না। এই যে কাহিনিগুলো করতেছি, এগুলো কিন্তু আমি আবার হিমিকে কোনো কিছু বলি না, কারণ শত হইলেও তো হিমি ওর মা হচ্ছে হালিমা বেগম, তাহলে হিমি তো আমার কথা শুনবে না, আমার কথা রাখবে না বা আমার উপরেও কথা বলবে। এই জন্য আমি টেকনিক খাটাইয়া হিমিরে কোনো কিছু বললাম না বইলা আমি এভাবেই হচ্ছে মানুষের কাছে এই জিনিসগুলো তখন প্রচার করতেছি যে এইভাবে কাজ করো বা এভাবে করো, এরকম করে আমি তখন সবার কাছে বলতেছি। তো একদিন দুই দিন আর এখানে কিন্তু হালিমা ভাবির ঘরে কোনো সন্তানও কিন্তু আর হচ্ছে না, যেহেতু বয়স হয়ে গেছে, অনেক সন্তান হয় না,
ভাইয়ার আমি এটাও বললাম যে তোমার তো একটা ভবিষ্যৎ আছে। আবার হালিমা ভাবি কিন্তু আমার ভাইয়ের আর বিয়ে করতেও দেয় না। এর আগেও কিন্তু ভাই একবার বললো যে ভাইয়া বিয়ে করবে, কিন্তু হালিমা ভাবি এটাতে রাজি হয় না। হালিমা ভাবি বলে না, তুমি বিয়ে করতে আমি তোমার নামে মামলা দিব, তুমি বিয়ে করতে পারবে না। এটা প্রথম আর কি। কিন্তু এবার আমি ভাইরে বললাম মামলা দিয়ে কী করবে, তোমার কাছে টাকা পয়সা আছে, যে টাকা কাবিন করছো কাবিনের টাকা দিয়ে ওরা ছাইড়া দাও। এখন তো সমস্ত টাকা পয়সা তোমার, ব্যবসা বাণিজ্য তোমার, ওই মামলা দিলে মামলা দেখবে, মামলা দিলে কী হবো, কাবিনের টাকা পাবে, তুমি কাবিনের টাকা দিয়ে দিবা। এই নিয়ে ঝামেলার দরকার নেই ভাইয়া, তুমি মহিলারে ছাইড়া দাও, ছাইড়া দিয়ে তুমি সুন্দর করে তুমি একটা সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে তুমি সংসার করো। আর একটা মেয়ে তো আসেই, একটা মহিলার তো আমি ভাইয়ের পেছনে লাগাই দিছি, আমি যে ওরে বিয়ে করো, খোদেজা ছিল ওর নাম, আমি যে খোদেজারে বিয়ে করো, খোদেজারে বিয়ে করে তুমি সংসার করো ভাইয়া। এরকম করে ভাইয়ারে যুক্তি পরামর্শ দেওয়ার পরে ভাইয়া আবার আস্তে আস্তে এক পর্যায়ে হালিমের সাথে লেগে গেছে, মানে হিমির আম্মুর সাথে লাগিয়া বলতেছে আমি তোমার সাথে সংসার করবো না। এটা ওইটা লেগে ভাইয়া একদিনের ভিতরে হিমিরে তালাক মানে হালিমা বেগমরা তালাক দিয়ে দিছে। হালিমা বেগমরা তালাক দেওয়ার পরে হিমি তখন আমার সাথে রাগারাগি যে হ্যাঁ আমার আম্মাকে কেন তালাক দিল, আমার আম্মার সমস্ত টাকা পয়সা। আমি বলি শোনো, তোমার আম্মারে তালাক না দিলে তুমি আমার সংসারটা কেমনে করতা, হিসাবে তো তুমি আমার বৈধ বউ হও না। হিমি তখন খুব রাগারাগি করতেছে, যত যাই হোক তাই বলে কি আমার আম্মাকে এভাবে ছাড়তে পারে নাকি, আমার আম্মাকে এভাবে কেন ছেড়ে দিল, আমার আম্মার টাকা পয়সা সব নিয়ে গেছে। মোটামুটি হিমি দেখলাম যে কোনোভাবেই আমার পক্ষে আসতেছে না, ওর মায়ের পক্ষে হালিমা বেগমের জন্য কান্নাকাটি করতেছে। এবং 2 দিন পরে হিমি তখন ওর বাসায় হালিমা বেগমকে খবর দেয়, এবং খবর দেওয়ার পর হালিমা বেগম তখন তার দুঃখের সমস্ত ঘটনা হিমির কাছে বলে। আমার ভাইয়া প্রথমে নাকি তাবিজ করছে ওনাকে, হালিমা বেগমকে তাবিজ করছে, এবং তাবিজ করে ভাইয়া পাগল বানাইছে, পাগল বানিয়ে হালিমা বেগম রেলিয়া পালাইছে, বিয়ে করছে। এবং বিয়ে করার পর হালিমা বেগমের যত সয় সম্পত্তি, জায়গা সম্পত্তি সমস্ত কিছু বিক্রি টিক্রি কইরা সমস্ত টাকা আমার ভাইয়া নিয়ে গেছে, এবং সর্বশেষ হালিমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে। ওই সময় কিন্তু ভাই আমি হিমিকে ছাড়া দুনিয়ার কোনো কিছুই বুঝি না। আমার বাপ মা বলেন, ভাই বোন বলেন, যাই বলেন, সব কিছু একদিকে, হিমি একদিকে। এবার যেহেতু হালিমা বেগমের যাওয়ার কোনো রাস্তা নেই, হালিমা বেগম তখন চট্টগ্রাম আমাদের বাসায় থাকতে শুরু করলো। এবার আমি একটা চাকরি করতাম, ওই চাকরি করতেছি, ভাইয়া আমাকে টাকা দিচ্ছে, ওই দিয়ে আমি তখন মা মেয়ে দুজনকেই খাওয়াইতেছি। আমার ঘরে মা মেয়ে দুজনে খাইতেছে, আমার টাকায় খাইতেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে প্রায় অনেকগুলো মাস সেখানে কেটে গেল, প্রায় 4-5 মাসের মতো। 4-5 মাস কাটার পরে হালিমা বেগম তখন করলো কি, মামলা করবে আমার ভাইয়ার নামে। যেহেতু কাবিনের টাকা দিয়ে দিছে, কাবিনের টাকা মানে কাবিনের টাকাও দেয়নি, ওইভাবে কথাবার্তা হয়নি, কিন্তু আমার ভাইয়ার কাছে যে টাকা নিছে, ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট দিয়ে আমার ভাইয়ের নামে মামলা দিবে, কিন্তু সাক্ষী দিতে হবে আমাকে, সাক্ষী আমাকে দিতে হবে। এবং মানে মোটামুটিভাবে এরকমভাবেই তিনি তখন আমাকে ধরে, আমাকে প্রেশার দেয়, চাপ দেয়। এবং হিমি তখন বলে তুমি যদি আমার আম্মুর কথা না শোনো, আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব, আমি তোমার সাথে সংসার করো না, আমি আম্মুর সাথে চলে যাব। কারণ হিমি যখন এই কথা বলে আমার ভিতরে তখন মানে মিজাজ তো খুব খারাপ হয়ে গেল। হিমি তখন আমাকে বুদ্ধি খাটে আরেকটা কথা বলে, শোনো, যদি তুমি তোমার ভাইয়াকে কোনোভাবে ফাঁসাই দিতে পারো, কোনো পথে মামলা টামলা দিয়ে শেষ করে দিতে পারো, তাহলে মনে করো তোমাদের জায়গা সম্পত্তি সব কিছুর মালিক কিন্তু তুমি হয়ে যাবা, তোমার ভাইয়ের সম্পত্তির মালিকও কিন্তু তুমি, যেমনি পারো তোমার ভাইয়ারা তুমি বিদায় করো। এবং এইভাবেই হিমি তখন আমার বুদ্ধি দেয়। তাই আমি বললাম যে ঠিক আছে মামলা করো। পরে মামলা করে হিমি হালিমা ভাবি মামলা করে, মামলা করলে পরে ভাইয়া তখন বাড়ি থেকে পালায়া যায়, ভাইয়া তখন পালায়া বাড়ি থেকে চলে যায়, কই যে চলে যায় কোনো খোঁজ খবর না, শুধু আমি জানি, হিমিও জানে না, হালিমাও জানে না। ভাইয়া বাড়ি থেকে পালিয়ে যায়, এবং পালিয়ে যাওয়ার পরে আমাকে হিমি তখন বলে ভাইয়া কই আছে, আমি বললাম অমুক জায়গায় আছে। পরে বুদ্ধি খাটে তখন করলো কি, হিমি তখন আমরা বলে আমরা পুলিশ পাঠাবো, আমি ওই বাড়ি যাবো, আমি ভাইয়ার ঠিকানা দিয়ে দিছি, এবং আমি ঠিকানা দিতেছি ভাই যেখানে লুকে আছে, ঠিকানা দিলাম একমাত্র কারণ হিমি নিলে আমার সংসার করবে না, হিমি আমার সংসার ছেড়ে চলে যাবে। শুধুমাত্র হিমিকে আমার সাথে রাখার জন্য আমি তখন গোপনে হিমিদের কাছে সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি, উপর দিয়ে কিন্তু ভাইয়ার সাথে মিশতেছি, ভাইয়ের সাথে কথাবার্তা বলতেছি, এবং ভাইয়ার সমস্ত খোঁজ খবরগুলো আমি নিচ্ছি, সমস্ত খোঁজখবর ভাইয়ার নিচ্ছি। এবং সমস্ত খোঁজখবরগুলো নেওয়ার পরে গোপনে এসে ওইগুলো হিমি আর হিমির মায়ের কাছে বলতেছি। তারা দোকানে কীভাবে হচ্ছে ওখানে পুলিশ পাঠিয়ে দিছে, ওইখানে পুলিশ পাঠাইছে, এবং পুলিশ পাঠানোর পরে ভাইয়াকে সেই জায়গায় ধরে ফেলছে, ধরে ভাইয়াকে তখন থানাতে নিয়ে গেছে। ভাইয়াও কিন্তু জানে না, আমার পরিবারের অন্য মানুষগুলোও কিন্তু জানে না, কেউ জানে, পরিবারের কোনো মানুষই তখন এই বিষয়গুলো জানতো না। খুব গোপনীয়ভাবে আমি তখন এভাবেই হচ্ছে ভাইয়াকে ধরাই দিলাম। কারণ ভাইয়া তখন 1 বছরের মতো টানা জেলে ছিল, 1 বছর ভাইয়া জেল খাটলো, এবং 1 বছর জেল খাটার পরে তখন পারিবারিকভাবে টাকা পয়সা জোগাড় করে অনেক কষ্ট করে ভাইয়াকে তখন জেল থেকে বিদায় করে নিয়ে আসলো। এই ফার্স্ট ভাইকে নিয়ে আসলো, আনার পরে তার কয়েকদিন পরে অন্য আরেকটা মামলায় একইভাবে ভাইকে তখন আবারও জেলে দেওয়া হলো, এবং এটাও কিন্তু ভাইকে আমি ধরাই দিয়েছি। ভাইয়া কোথায় আছে তা আমি জানতাম, আমি তখন ঠিকানাগুলো জানতাম, জানার পরে এগুলো আমি হিমিকে বলে দিতাম, হিমি তার মাকে বলতো, আর হিমির মা তখন এগুলো থানাতে বলতো, বলার পরে সে জায়গা থেকে ভাইকে ধরে নিয়ে আসতো। সেকেন্ডবারও ভাইয়াকে একইভাবে ধরে নিয়ে যায়। ওই সময় ভাই 3 মাস জেল কাটে, 3 মাস পর ভাইকে আবার ছুটে আনে।
তো দেখলো যে কোনোভাবে ভাইকে জেলে ধরে রাখা যায় না, কারণ ভাইয়াকে নিলে টাকা দিয়ে বের করে ফেলতেছে। মানে টাকার কাছে তো সারা দুনিয়ায় জিম্মি, নিয়ে যাচ্ছে টাকা দিয়ে ছুটে নিয়ে চলে আসতেছে। তো টাকা যেহেতু আছে এখন মানে সবাই তখন চুপ, টাকা আছে, টাকার কাছে তো গোটা দুনিয়ায় তখন অচল, বুঝতেই পারেন। তখন সবাই মিলে বলতেছে সমস্যা নাই, এই থানাতে গেছে আবার ছুটে নিয়ে আসতেছে। এবার হিমি তখন করলো কি, তার আম্মা মিল্লা আমাকে কোত্থেকে জানি একটা মাংসের টুকরা এনে দিল ভাই, জাস্ট একটা মাংসের টুকরা। আইনা হিমি আমাকে বলতেছে যে এই মাংসের টুকরা তুমি তোমার ভাইরে খাওয়াইবা। আমি তখন বললাম কিসের মাংসের টুকরা? বলে এটা খাওয়াইবা এবং এটা খাওয়ার পর তোমার ভাইয়া পাগল হয়ে যাবে, এবং তোমার ভাই যদি পাগল হয়ে যায় তাহলে তোমার ভাইয়ের সমস্ত সয় সম্পত্তির মালিক আমরা হয়ে যাব, আর একইভাবে আমার মায়ের উপর যে তোমার ভাইয়া অন্যায় করছে এটার প্রতিশোধ তোমার ভাইয়া পাবে। আমি তখন হিমিরে বললাম যে না হিমি, এটা হতে পারে না, আমার ভাই আমার রক্তের ভাই, আমি তাকে কীভাবে পাগল বানাই দিই? ও আমারে বলে তুমি যদি তোমার ভাইয়েরা পাগল না বানাও, আমার কথা না শোনো, তাহলে আমি আমার মায়ের কসম করে বলতেছি আমি তোমার সংসার করব না, আমি তোমাকে ছেড়ে দিব, আমি চলে যাব। মানে ওই সময় কিন্তু হিমি আমি বারবারই বলি যে হিমি আমার দেহের অক্সিজেন, ও না থাকলে কিন্তু আমি বাঁচবো না। এবং আমি কেন, হিমিরই যে কোনো ছেলে দেখবে পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাওয়ার মতো ওরে আল্লাহ এক চেহারা দিয়ে দুনিয়াতে পাঠাইছে। এখন আমি চিন্তা করলাম যে আল্লাহ কী করি। পরে নিজে নিজে চিন্তা করলাম কথা তো ঠিকই আছে, আমার ভাই যদি পাগল হয়ে যায় তাহলে ভাইয়ের সয় সম্পত্তির মালিক তো আমিই হব, আর পাগল হইয়া ভাইয়া মরে গেল তাতে আমার কি, সম্পত্তির মালিক তো আমি। এবং আমির ভিতরে তখন এক ধরনের লোভ ঢুকে গেল, যেটা আমাকে হিমি বুঝাইলো। হিমি আমাকে যেটা বুঝাইলো, বোঝানোর পরে প্রচণ্ড রকমের লোভ আমার ভিতরে ঢুকলো ভাই। ঢুকার পরে আমাকে তখন যে মাংসের টুকরাটা দিল, আমি তখন কৌশলে ভাইয়ের সাথে দেখা করে ওই মাংসের টুকরাটা ভাইরা খাওয়াই দিই। ভাই কিন্তু বুঝতে পারে না, এই মাংসটা খাওয়ার পরে বেশি না প্রায় 3 থেকে 4 দিন পরে আমার ভাইয়া পাগলামি শুরু করে। আমার ভাইয়া বাড়িতে চলে আসে, ভাইকে ধরে রাখতে পারে না, প্রচুর পাগল। তো ভাইয়া যেহেতু পাগল হয়ে গেছে তাহলে এনে মামলা টামলা তো আর কোনো কিছুর বেল নেই বা কোনো কিছুর ভ্যালু নেই। আমি তখন বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে আসতেছি, বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে আসতেছি, এরকমভাবেই তখন চলতেছে। এরকম করতে করতে ভাইয়া পাগল হওয়ার 3 মাস পর আমি তখন কমপ্লিটলি হিমিকে নিয়ে বাড়িতে ঢুকে যাই। তখনই হালিমা ভাবি কিন্তু তখন ওই চট্টগ্রাম শহরে আমরা যে বাসায় আগে থাকতাম আর কি, ওই বাসা উনি তখন থাকে, একাই থাকে, উনি একা থাকে। আমি তখন হিমিরে নিয়ে আমার বাড়িতে ঢুকে যাই। আব্বা আমার সাথে হিমি তখন খুব ভালো মিশে আছে, আমিও তখন হিমির সাথে মিশে গেলাম, সেখানে থাকতেছি। ভাইয়া তখন পাগল। এরকম করতে করতে আমাদের এলাকায় রেল স্টেশন ছিল, একদিন রাত 3টা বাজে হঠাৎ করে ভাই ওই রেলের নিচে কাটা পড়ে ভাইয়া মারা যায়। যেহেতু ভাইয়া পাগল ছিল, সো পাগল থাকার কারণে ভাইয়া বুঝতে পারেনি, রেলের নিচে গিয়ে ভাইয়া এটা 3-4 মাস পরে, মানে ভাইয়াকে পাগল বানানোর 3-4 মাস পরে ভাইয়া নিজে আত্মহত্যা করে। রেলের নিচে পরে ভাইয়া মারা যায়, রেলে কাটা পরে ভাইয়া মারা যায়। এবং ভাইয়া যখন মারা যাওয়ার পরে আমি তখন খুব একটা কষ্ট পাই, আসলে শত হলেও তো আমার ভাই, তো এইভাবে মৃত্যুটা মেনে নিতে পারি নাই, খুব কষ্ট পাই। এবং কষ্ট পাওয়ার পরে যাই হোক ভাইয়ার দাফন কাফন করি, ভাইয়ার দাফন কাফন কমপ্লিট হয়, লাশ দাফন করি। এবং ভাইয়ার 2-3 টুকরো হয়ে গেছে, কেটে একদম 2-3 টুকরো হয়ে গেছে। আমি তখন পড়ে আসি। এরকম করতে করতে কিছুদিন পরে ভাইয়া মারা যাওয়ার প্রায় মাস 4 পরেই হিমির আম্মা হালিমা উনি তখন হচ্ছে সৌদি আরবে চলে যায়। সৌদি আরবে যায় এবং সৌদি আরবে উনি কীভাবে যায় আমি জানি না, ওইখানে গিয়ে উনি কোনো একটা ব্যবসা শুরু করে। ওই ব্যবসার মালিক ছিল কাতারি, মানে কাতারি বিয়ে করে সৌদি আরবে, বিয়ে করার পরে ও শ্বশুর বাড়িতে থাকে। এবং সেখানে থেকে হিমির আম্মুর সাথে হালিমার সাথে কীভাবে সম্পর্ক জানি না, ওই দেশে গেলে পরে তখন ওখানে ব্যবসা করে বলতে ওখানে থাকে। তখন হিমিকে বলে তোর সৌদি আরবে আয়, হজ করার জন্য তোর জামাইরে নিয়ে। এবং আমার আগে তখন ধরার পরে আমিও তখন চিন্তা করলাম একটা অপরাধ তো করছি, ভাইয়ারে মাংসের টুকরা খাওয়াইছি এবং ভাইয়া মারা গেল। এবং একইভাবে হিমি হিসাব করলাম আমার ভাইয়ের মেয়ে ভাতিজিরে বিয়ে করলাম, অন্যায় অপরাধ তো আর কম করলাম না, পুরো শরীরটাই তো পাপে পাপিষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এবার আল্লাহর কাবা ঘরে গিয়ে তওবা পাঠ করে নামাজ রোজা পড়বো, ভালোর পথে চলে আসবো, আর এই ধরনের অন্যায় করব না, এই ধরনের অপরাধ আর করবো না, দিনের পথে চলবো, ইসলামের পথে চলবো, রাসুলের পথে চলবো, আমি আর এই সমস্ত বাজে কাজের মধ্যে নাই। এই কথা বলার পরে তখন হালিমা, আমার তো শাশুড়ি মা, তখন ওই শাশুড়ি মায়ে বলি। এবং তখন আমি ওনার কথায় আমি হিমিকে নিয়ে তখন সৌদি আরবে ওমরা হজ করার জন্য যাই। হিমিরে নিয়ে যখন আমি ওমরা হজ করার জন্য যাই, তো সেখানে গেলে পর আমরা ওমরা করলে হালিমা, মানে আমার শাশুড়ি যে বাসায় থাকতো, মানে যে আরবির বাসায় থাকতো, সে আরবির বাসায় আমি যাই। গেলে পরে আরবি তখন আমার সাথে কথা বলে। আমার হালিমা মা, শাশুড়ি মা তখন আমাকে দেখায় যে দেখো এখানে একটা জায়গা দেখায়, এটা খুবই মানে একটা এরিয়া, মানে আবাসিক এরিয়া, বাট ওখানে কোনো দোকানপাট নাই। তো আমাকে বলে তুমি একটা কাজ করো, দেশে বসে থেকে লাভ কি, এখানে একটা দোকান খোলো, মানে একটা বিজনেস করো। আমাকে এটা বলতেছে যেখানে একটা শপিং মার্কেট খোলো, এবং শপিং মার্কেট খুললে এখানে অনেক টাকা তোমার বেনিফিট আসবে এবং অনেক টাকা তুমি লাভ পাবা, এটাতে অনেক লাভ হবে, আমাকে এটা বলতেছে। তো আমাকে যখন এটা বলতেছে আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা করব।
যেহেতু আমাকে হালিমা মানে আমার শাশুড়ি বললো এবং হিমিও তখন একই কথা রাজি হইলো। বাড়িতে থাকলেও অনেক সমস্যা, সবাই বলে ভাইয়া মারা গেছে, ভাইয়ার সম্পত্তির মালিক আমি হয়ে গেছি, এটা ওইটা মিলিয়া তখন মোটামুটিভাবে অনেক ধরনের বাজে কথা। এখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম, ভাইয়া মারা যাওয়ার কিছুদিন পরে আমার বাবাও মারা যায়। বাবা কিন্তু স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে বাবা মারা যায়। ভাইয়া মারা যাওয়ার পরে বাবা জানি কেমন মানে ভেঙে পড়ে, অনেকটাই হয়ে যায়, তখন বাবাও মারা যায়। আর দাদা তো অনেক আগেই মারা গেছে, দাদা দাদি অনেক আগেই মারা গেছে। তো পরিবারে তখন আমার আম্মু একাই ছিল এবং ওভাবেই তখন পড়ে আসি। তো যাই হোক, এরকম করে থাকতে স্যার এরই মাঝে হিমির ঘরেও কিন্তু কোনো সন্তানাদি হয় নাই, সন্তান নেই আমরা ইচ্ছে করে, কারণ যেহেতু একটা মানে পারিবারিক একটা ক্রাইসিসের মধ্যে আছি, সম্পর্কের একটা টানা হেঁচড়ার ভিতরে আছি, যার জন্য আমরা আর কোনো সন্তানাদি নিলাম না। সন্তানাদি না নিয়ে এভাবেই তখন পড়ে আছি। এভাবেই পড়ে থাকতে থাকতে তখন আমি সৌদি আরবে চলে গেলাম এবং সৌদি আরবে গিয়ে আমি তখন একবার চলে আসি হিমিকে নিয়ে, আইসা তারপর আবার নতুন করে ভিসা করে আবার সৌদি আরবে যাই এবং ওই ভিসা আমাকে আমার হালিমা শাশুড়িয়ে পাঠায়, যিনি আমার প্রাক্তন ভাবি এবং বর্তমানে শাশুড়ি, তিনি আমাকে পাঠায়। এবং পাঠানোর পরে তিনার ভিসায় আমি তখন সৌদি আরবে যাই এবং সৌদি আরবে গিয়ে পরে তখন বিজনেস শুরু করি। তো তিনিও কিছু টাকা দিবে, হালিমাভাবে কিছু টাকা দিবে আর বাকি টাকা আমাকে ম্যানেজ করতে হবে। হিমি তখন আমাকে বলে, তোমাদের তো কোনো কিছুই ছিল না, তোমরা তো একেবারেই গরিব ছিলা, আজকে তোমার ভাইয়া যে জায়গা সম্পত্তি কিনছে বা তোমাদের যা কিছু আছে এই সব কিছুর মালিক, এই সমস্ত কিছুর মালিক কিন্তু আমার মা মানে তুমি। এখন তুমি জায়গাটাকে বিক্রি করে আইনি এখানে ইনভেস্ট করো। তা আমারও তখন সৌদি আরবে যাওয়ার পরে ভাইয়া তো ভালো লাগলো, একটা মানুষ আরেকটা মানুষকে দেখলেই সালাম দেয়, অপরিচিত মানুষ, এবং শ্রদ্ধা, শৃঙ্খলা, পোশাক আশাক সব কিছু আমাকে খুব মানে আকর্ষণীয় করলো আর কি। একটা মহিলা পর্দা করে চলে, মানে আমি মনে করি নিজের বউকে নিয়ে সেফভাবে যদি থাকতে চান তাহলে আরব গালফে যান। আরব গালফের দেশগুলোতে নিজের বউকে নিয়ে স্বাধীনভাবে পর্দা করে বাঁচা যাবে, অন্য কোনো দেশে না। তো যার জন্য আমি যখন আরব দেশটা আমাকে খুব টানে, যার জন্য এবার আমি আমার হিমি এবং হিমির আম্মা দুজনের কথা মতো আমি তখন জায়গা বেচতে শুরু করি। এবং বুঝেন তো আসলে সৌদি আরবে একটা বিজনেস শুরু করতে হলে, এত বড় একটা সুপার মার্কেট দিতে হলে কী পরিমাণে টাকার দরকার। সমস্ত রকমের বাড়িতে জায়গা সম্বন্ধে শুধু ঘর ভিটা ছাড়া আমি আর কিচ্ছু রাখি না, মোটামুটি সব কিছু বিক্রি করে দিই। সব কিছু বিক্রি করে দিয়ে অনেক টাকা পয়সা হয়, সেই টাকা দিয়ে আমি তখন ওখানে বিজনেসটা শুরু করি, মানে ওই সৌদি আরবে দোকানটা শুরু করি। তো দোকানটা চালাইতেছি, আলহামদুলিল্লাহ দোকান খুব ভালো চলতেছে এবং কাস্টমারও আমার মানে প্রচুর কাস্টমার আসতেছে, কাস্টমারও আমার দোকানে আসতেছে এবং সর্বদিক থেকে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই, আমি বিজনেস খুব ভালোভাবেই করতে পারতেছি। অনেক কাস্টমার আসতেছে, অনেক কাস্টমার আমার দোকানে মাল নিতেছে এবং প্রায় অনেক টাকা সেখানে ইনভেস্ট হচ্ছে, লাভ হচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার হিমির আম্মা হালিমা বেগম, সৌদির যে মালিকটা ছিল ও মোটামুটি একটু বয়স্ক ছিল আর কি, একটু বয়স্কই ছিল। ওনার সাথে হিমির আম্মুর হালিমার কিছু সম্পর্ক দেখতাম যেটা আমার কাছে ভাল লাগতো না, মানে আমার নিজের কাছে অনেক খারাপ লাগতো। সৌদিয়ানে বাসায় উনি যাইতো, রাতে থাকতো এবং সৌদিয়ান মাঝে মাঝে বিভিন্ন বাইরের দেশে গেলে ওনারা নিয়ে যাইতো। এই জিনিসগুলো তখন আমার কাছে খুব খারাপ লাগে, অতিরিক্ত খারাপ লাগার পরে আমি তখন এই জিনিসগুলোতে যখন আমার খুব খারাপ লাগতে শুরু হয়, আমি তখন হিমিরে বকাবাধ্য করি, যেটা কোন ধরনের কথা, তোমার আম্মা এই ধরনের নোংরা কাজ কেন করবে, সৌদিয়ানের সাথে বিভিন্ন দেশে কেন যায় এবং সৌদিয়ানের সাথে উনি এরকম সম্পর্ক কেন। আমার কাছে বিষয়গুলো তখন খুব কষ্টদায়ক মনে হচ্ছিলো, খারাপ লাগতেছিল। লাগার পরে আমি তখন হিমিকে এই কথাগুলো বলি, অ্যান্ড এইগুলোর ভিতরে হিমি তখন খুব রেগে যায়। আমার আম্মা যা খুশি তাই করবে, আমার আম্মা যেটা খুশি এটা করবে, তুমি বাধা দিতেছো কেন? আমার আম্মাকে বাধা দেওয়ার রাইটস তো তোমার নাই, তুমি আমার আম্মাকে বাধা দাও কেন? মানে হিমি তখন কেমন জানি একটু উল্টাপাল্টা কথা আমার সাথে বলতে শুরু করে, যেটা আসলে আমি মেনে নিতে পারতেছিলাম না, যে আমাকে এরকম উল্টাপাল্টা নেগেটিভ কথাবার্তা বলবে কেন। তখন খুব খারাপ লাগে যে হিমি না, এটা তুমি উল্টাপাল্টা বলতেছো, তোমার আম্মা এগুলো করতে পারে না। এবং এরকম করতে করতে আমি সৌদির চোখেও মোটামুটি খারাপ হয়ে যায়, যেহেতু আমি বাধা দিই এবং হালিমা বেগম এটা সৌদিয়ানকে বলে দেয় যে আমার মেয়ের জামাই বাধা দেয়। তো আমি যে ব্যবসা বাণিজ্যগুলো করি, যারা মিডল ইস্টে ব্যবসা করেন তারা সবাই জানেন, মিডল ইস্টে কিন্তু মানে আপনি বাঙালি হন, আপনি ইন্ডিয়ান হন, আপনার নামে কিন্তু কিচ্ছু হবে না। মূলত ব্যবসা বাণিজ্যগুলো সমস্ত কিছু হবে সৌদিয়ান নাগরিকের নামে। আপনার যে সৌদি নাগরিক আছে তার নামে ব্যবসা হবে, আপনার সাথে জাস্ট তার একটা কন্ট্রাক্ট পেপার হবে। তো আমি কিন্তু চালাকি করে কন্ট্রাক্ট পেপারটা আমার নামে করছি, হিমির নামেও করি নাই, হিমির আম্মার নামেও করি নাই, কন্ট্রাক্ট পেপারটা আমার নামে থাকার পরে এবার সৌদিয়ান করলো কি, মানে আমাকে ক্যান্সেল করে দিবে, আমাকে এবং হিমিকে ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দিবে, এরকম একটা পরিকল্পনা সমস্ত ব্যবসা হালিমা বেগমকে দিয়ে দিবে। এবং একটা পর্যায়ে দেখলাম যে হিমিকেও রাখবে, ব্যবসা বাণিজ্যতে হিমিও থাকবে, শুধু আমি থাকবো না, আমাকে বিদায় করে দেশে পাঠিয়ে দিবে, ওরকম একটা প্ল্যানিং আমি ওদের মাঝে দেখতেছি। তো দেখতে পারার পরে আমি তখন সৌদিয়ানের সাথে কথাবার্তা বলি, ওর খুব রাগ আমার উপরে, আমার ইন্তা হারামি, ইন্তা রকম অহেদ হারামি, এরকম করে কথাবার্তা বলে, খারাপভাবে আমার সাথে কথাবার্তা বলে। আর নিজের কাছেও খারাপ লাগে যে ও আমার সাথে এরকম ব্যবহার কেন করতেছে, খুব খারাপ ভাষায় কথাবার্তা বলতেছে। একটা পর্যায়ে আমরা ঠাস করে বলে যে তোরা আমি বিদেশে মানে ইয়েতে পাঠিয়ে দিব,
এই দেশে পাঠাই দিব, এরকম করে ঠাস করে আমার ক্যান্সেল করে না কি করে আমার পেপার নিয়ে আসে। পেপার নিয়ে আসে আইনা বলে যে আজকে তোর ফ্লাইট তুই চলে যাবি। আমি কী ধরনের কথা, আমি চলে যাব? ওই সাথে আমার কন্ট্রাক্ট পেপার আছে তো। এবার এরকম করে যখন আমার জোর করে পাঠাই দিতেছে, এয়ারপোর্টে অলরেডি আমার নিয়ে গেছে, নিয়ে ধাক্কা আমরা পাঠাই দেয়। তার এয়ারপোর্ট পুলিশ আছে, আমি তারও জানতাম। এয়ারপোর্ট পুলিশটা আমি তখন ধরি যে দেখ আমি ডকুমেন্ট দেখে যে আমার ডকুমেন্ট, আমি ওর ব্যবসা করতেছি, এখানে লাখ লাখ টাকা আমি ইনভেস্ট করছি, আমার জোর করেও পাঠাই দিতেছে। আমি যে টাকা দিছি ওর এই ডকুমেন্ট এবং হোটেল, এই রেস্টুরেন্ট আমার সব আমার, আমি মোটামুটিভাবে বুঝাই, পুলিশকে বুঝাইলে একটা পুলিশ তখন আমার সাপোর্ট নেই। একটা পুলিশ আমার সাপোর্ট নিয়ে ওই বুড়িয়ারে ধরে বলতেছে ওর সাথে তোর কন্ট্রাক্ট পেপার আছে, ও এত টাকা তোরে দিছে ব্যবসা করার লাগে, ওর টাকা ওরে দিয়ে চলে যাবে। ভুইরা তখন আর আমার টাকা দেয় না। সে জায়গা থেকে আমি তখন সেই জায়গা থেকে ওই পুলিশের মাধ্যমে ওই থানায় তখন একটা মামলা দায়ের করি যে আমার জায়গা আমাকে দিচ্ছে না, আমার ব্যবসা থেকে আমাকে বের করে দিচ্ছে। মামলা করার পরে সেখান থেকে তখন পুলিশ ভেরিফাই করে তখন পুলিশ ওই বুইরাকে থানায় ডেকে নেয়। উনি তো কাতারি ছিল, মূলত সৌদি আরবে বিয়ে করছে। পরে ওনাকে সব ডেকে নেওয়ার পর ওনাকে বলা হয় যে দেখ এই ব্যবসার মূল মালিক কিন্তু ও মূল মালিক, এখানে সব কিছু কন্ট্রাক্ট পেপারে লেখা আছে, তোর আন্ডারে তোর নামের উপরে ও জাস্ট বিজনেস করতেছে এবং এত টাকাও এখানে ইনভেস্ট করছে। তুই যদি ওকে বিদায় করতেই হয় তাহলে ওই যে টাকা ব্যবসায় ইনভেস্ট করছে ওই টাকা ওকে দিয়ে দে এবং ওরে বিদায় করে দে, কোনো সমস্যা নেই, আদারওয়াইজ তুই ওকে বিদায় করতে পারবি না। প্রসিডিয়াম এরকম নাই যে তুই ওকে এভাবে বিদায় করবি। এবার সুইডেন বিপদে পড়ে যায়, বিপদে পড়ে লাস্ট পর্যন্ত সুইডেন এবার পরাজিত হয়ে আমাকে আমার ব্যবসা দিয়ে দিতে হয়। দিলে পরে আমি তখন আমার ব্যবসা কন্টিনিউয়াসলি করতেছি। সুইডেনের সাথে আমার আর কোনো ঝামেলা নাই। তখন আমরা ঝামেলার মধ্যে আসি, কিন্তু আবার ভয় পায়, জেল খাটতে হবে, ওর জেল হবে, ওই জেলকে প্রচণ্ড রকমের ভয় পায়। ওদের কোটি টাকা চলে যাবে সমস্যা নেই, কিন্তু একদিন ওরা জেল খাটতে পারবে না, জেলটাকে খুব ভয় পায়। ওই তখন ভয়ের আমার সাথে কথা বলে না। এবার মা মেয়ে দুজন, হিমি এবং হিমির মা হালিমা আমার কাছে বিড়ালের মতো আছে। আমি যা বলি তা, আমি যেটা বলি তা আমার কথাবার্তা মতোই শুনতেছে, আমার কথাবার্তা মতোই চলতেছে। আমার কথার বাইরে কোনো কথা বলে না। প্রচুর পরিমাণ আমাকে ভক্তি করতেছে, সম্মান করতেছে, শ্রদ্ধা করতেছে, ভালোবাসতেছে। বাইরে এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে যে কী হইল ভাই আমি জানি না, আমার কেমন জানি আমার ব্রেন আস্তে আস্তে করে কাজ করা বন্ধ করে দিচ্ছে। আমি একটা হিসাব করতেছি, আমার হিসাবের মধ্যে গরমিল। আমি একটা কাজ করতেছি, আমার কাজের মধ্যে গরমিল। আমি একটা কিছু করতেছি, ওইটার মধ্যে আমার গরমিল। আমি আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছুর প্রতি কোনো অ্যাটেকশন হতে পারি না, কোনো কিছুর প্রতি কোনো মনোযোগী হতে পারি না। এরকম হইতে হইতে একদিন রাতে আমি শুয়ে আছি, আমার শুধু এইটুকুনে মনে আছে কি জানি আমাকে পরে একটা মানুষ ফু দিচ্ছে আমার মুখের মধ্যে, এবং খুবই বড় মুখমণ্ডলের একটা মানুষ, অনেক বড় একটা মুখ, আমার সামনে বসে আমাকে ফু দিতে আছে। কী বলে আমি শুধু সরাই দিচ্ছি, সর আমার সামনে থেকে সর, কিন্তু সরে না, আমাকে ফু দিতে আছে। ওই ফু পর্যন্ত আমার মনে আছে ভাই, এরপর আর কিছু মনে নেই। ঠিক এরপর থেকে আমার জীবন থেকে 6টা বৎসর কেটে যায়। এই 6 বৎসরে আমার জীবনে কি হইল, আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম, কিচ্ছু আমার মনে নেই। 6 বৎসর পরে আমি আলহামদুলিল্লাহ সুস্থ হই, এবং সুস্থ হওয়ার পর আমি তখন দেখেছি আমি আমার মায়ের কাছে বাংলাদেশে। সুস্থ হওয়ার পরে আমি মায়ের মুখে জানতে পারি যে আমি প্রায় 2 বৎসরের মতো নাকি সৌদি আরবে পাগল ছিলাম। রাস্তায় ঘুরছি, পাগলের মতো ঘুরছি। সেখান থেকে কোন বাঙালি ভাই ভিডিও করে আমার আম্মা দেশ থেকে আরও টাকা পাঠানোর পরে খুব কষ্ট করে আমাকে ওখান থেকে আনা হয়। আনার পরে আমার আম্মা আমাকে হুজুর কবিরাজের কাছে নিয়ে গিয়ে দীর্ঘ 4 বৎসরের মতো অক্লান্ত পরিশ্রম করে মা আমাকে ভালো করে। আমি তখন ভালো হই। ভালো হবার পরে যে জিনিসটা জানতে পারি, যেটা জানতে পারার পরে আমার প্রচণ্ড রকমের কষ্ট হয়। জানতে পারি এইটা যে আমাকে পাগল করার পরে হালিমা বেগম তার দূর সম্পর্কের কোন বোনের ছেলেকে সৌদি আরবে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে ওই ছেলের কাছে হিমিকে বিয়ে দেয়। ওই ছেলে হিমি এবং হালিমা বেগম আর ওই আরবি মিলে আমার ব্যবসাগুলো খুব ভালোভাবে চালাইতেছে। আমার সমস্ত কিছুর মালিক এরা, আমার সব কিছুর মালিক এরা। আমি আপনার 21 সালের দিকে মোটামুটি সুস্থ হই। 21 সালের দিকে আমি একটু সুস্থ হই এবং 22-এ আমি পুনরায় আবারও সৌদি আরবে যাওয়ার জন্য কাগজপত্র জমা দিই, সৌদি আরবে যাবো, কিন্তু আমি আর যেতে পারি না। আমার যে কী করছে, আমাকে ভিসাই দেয় না। আমার পাসপোর্টে কী করছে আল্লাহ জানে। আমাকে নতুন করে পাসপোর্ট বানাইছে, বাট ওই ফিঙ্গারপ্রিন্টে আমি গিয়েছি সৌদি আরব পর্যন্ত, বাট ফিঙ্গারপ্রিন্টের পর আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। আমি ভিতরে ঢুকতে পারিনি, ওখান থেকে আমাকে বিদায় করে দিচ্ছে। এই টাকাটাও মোটামুটি মাইর খেলাম, এবং বাড়িতে ঘর বিটা ছাড়া তো আগেই সব বিক্রি করেছি, ঘর বিটা ছাড়া কিচ্ছু নাই। তাই এখন মোটামুটি অবস্থাটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে ভাই, একবেলা খাই তো আরেক বেলা না খেয়ে দিন কাটতেছে।
আমার মা খুবই বয়স্ক একজন মানুষ, অনেক বয়স্ক। ইদানিং মা এত অসুস্থ যে মায়ের মানে মাকে আমি কোনো রকমের চিকিৎসা করাইতে পারতেছি না, মাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াইতে পারতেছি না। মায়ের মুখের দিকে তাকালে চোখে পানি চলে আসে, এবং বাড়িটা পর্যন্ত বন্ধক দেওয়া, মানে বন্ধকে টাকা না দিতে বলে বাড়ি থেকেও ভাই বের করে দিবে। ভাইতেও থাকার অবস্থা নেই, পায়ের নিচে মাটি নেই, মাথার উপর আসমান নেই, রাস্তার মধ্যে পাগলের মতো ঘুরতেছি, কোনো খাওয়া নাই দাওয়া নাই। শেষ পর্যন্ত আপনারা পাইলাম, আপনার গল্পগুলো শুনি। ভাই আপনার কাছে আমি অনুরোধ করি, যদি সম্ভব হয় আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন, যে কোনো কাজ হোক আমি করতে রাজি আছি। এবং সেটা যদি বাথরুম পরিষ্কার করতে হয় তাও আমি করবো, যদি আমার মাকে আমি দুমুঠো ভাত খাওয়াইতে পারি। আমার গ্রামের মানুষ আমাকে অনেক ঘৃণা করে যে আমি আমার ভাইয়ের মেয়ে মানে বাতিজিকে নিয়ে পালাই গেছি, এই জন্য গ্রামের মানুষ আমাকে পছন্দ করে না। আজকে হিমি এবং হালিমা বেগম তারা সৌদি আরবের নাম করা ব্যবসায়িক, তারা ব্যবসা বাণিজ্য করতেছে। এবং হিমির ওই হাজব্যান্ড, তার ঘরে নাকি 2টা মেয়ে সন্তান আছে, ওই শুনেছি 2টা মেয়ে আছে, তাদেরকে নিয়ে তারা রাজার হালাতে চলতেছে। মাঝে মাঝে হিমি তার স্বামী তার সন্তানদেরকে নিয়ে ফেসবুকে ছবি দেয়, আমি যেগুলো দেখে চোখের পানি পেলায় অজরে কান্না করি। কী আর করবো আপন ভাই, বলার মতো কোনো ভাষা নাই। আপনার কাছে অনুরোধ করি, আমার কথা যদি বিশ্বাস না করেন, আমি চট্টগ্রামের অমুক জায়গায় থাকি, আমার বাড়ি ঘরের ঠিকানা সব কিছু আপনাকে দিলাম, একদিন আইসা আপনি দেখা যান। আর যদি পারেন আমার একটা চাকরির ব্যবস্থা করেন, আমি আমার আইডি কার্ডের ছবিটা আপনার জন্য পাঠাইলাম। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। চট্টগ্রামের ভাই ইয়াসের জীবনের বাস্তবে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। জানি না ইয়াসের জন্য কারো দয়া হবে কিনা, বা ইয়াসকে কেউ কোনো জব দিবে কিনা। তো তার সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে। মানুষটা দেখতে অসম্ভব সুন্দর, এখন দাঁড়িয়ে রাখছে, পেট অবধি দাঁড়ি, এবং আমার সাথে ভিডিও কলে কান্না পর্যন্তগুলো চিৎকার করে কাঁদলো যে আপন ভাই আমার সর্বশেষ হয়ে গেছে। আমি জানি তিনি অপরাধী, ইয়াস চরম পরিমাণের অপরাধ করেছে, যে অপরাধের কোনো সীমা নাই। তার জন্য তার ভাইটা মারা গেল, ইব্রাহিম ভাই মারা গেল, এবং গোটা পরিবারটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি গল্পের শুরুতে আপনাকে বলেছিলাম রে ভাই, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আপনি কাউকে কষ্ট দিয়ে কারো স্বপ্ন ভেঙে আপনি নিজে স্বপ্ন তৈরি করবেন, কারো কলিজায় আঘাত দিয়ে আপনি নিজে শান্তিতে থাকবেন, কারো সম্পদ মেরে আপনি নিজে কোটিপতি হবেন? কোনো দিনও না, এটা সম্ভব না। এটা যদি সম্ভব হতো তবে আর পৃথিবী থাকতো না। হ্যাঁ, এটা সম্ভব জাস্ট ক্ষণিকের জন্য। আপনি কাউকে ধোকা দিয়ে নিজের সংসারটা সাজালেন, এটা ক্ষণিকের জন্য। যেমন ক্ষণিকের জন্যই কিন্তু ইয়াস ভাই সৌদি আরবে গেল, ব্যবসা বাণিজ্য করলো, ক্ষণিকের জন্য বউ নিয়ে ঘুরলো, অনেক কিছুই পাইলো। কিন্তু শেষ অবধি ইব্রাহিম তো মরে গেছে, মরে যাবার পরে তার যা হবার তার কারণে একবার সে মরে গেছে, কিন্তু ইয়াস এখন জীবিত একটা লাশ, মানে জিন্দা লাশ। ইয়াস কিন্তু বর্তমান সময়ে জিন্দা একটা লাশ। যাই হোক, এই গল্প থেকে এটা শিক্ষা নেন যে আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। আপনি অপরাধ করলে এরকম করে ঘুরে এটা আপনার কাছে আবারও আসবে, এবং সে অপরাধের সাজা আপনি আরও ভয়ঙ্করভাবে দিবেন। আপনি যদি কাউকে একটা ইট মারেন, মনে রাখেন যে আপনি একটা পাথরের আঘাত খাওয়ার জন্য নিজেকে তৈরি করেন, কারণ পাথর আপনার দিকে ছুঁড়ে আসবে। দ্যাট ইজ টুডে অর টুমরো। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।